আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকে দীর্ঘ বিরতির পর আজকে আরেকটি ক্লাস। আসলে ব্যক্তিগত ব্যস্ততার জন্য তোমাদের এতদিন ক্লাস নিতে পারি নাই, আবার নতুন করে আমরা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ, অর্থাৎ যে চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 6 নম্বর অধ্যায়, এবং এই চ্যাপ্টারটা যারা এডমিশনের ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে যারা একাডেমিক স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছে, তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া আছে। তাছাড়া যে বিষয়টা তোমরা সবাই অবগত আছো যে আমাদের আমাদের অ্যাকাউন্টিং আওয়ারে আজকের এটা কিন্তু এইচএসসি যারা হচ্ছে 24-25 ব্যাচ তোমাদের জন্য আজকের ক্লাসটা, ঠিক আছে? 24 এবং 25 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের জন্য ক্লাসটা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের একটা অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্স যাচ্ছে, যার কোর্স ফি হচ্ছে 510 টাকা। যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, আমি সবাইকে অনুরোধ করবো এখনো যারা এই কোর্সে ভর্তি হনে বিভিন্ন কনফিউশনে দিয়ে সময় যাচ্ছে, আমি বলবো সময় নষ্ট করো না, সময় নষ্ট না করে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবে এখান থেকে, কোনো সন্দেহ নাই। তো যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দাও, যাতে করে বাকিরা আমাদের সাথে দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাই কমেন্টে একটু সবাইকে মেনশন করে দাও, রেসপন্সটা একটু ভালো হলে ক্লাস নিতে ভালো লাগে। যদিও জানো আমাদের পেজে একটু প্রবলেম হচ্ছে, তোমরা সবাই যদি আন্তরিকভাবে একটু সহযোগিতা করো, তোমাদের জন্য তো আসলে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে সকল ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি ইংলিশ ক্লাস শুরু হয়েছে, এবং ইনশাআল্লাহ ইংলিশ ক্লাসও রেগুলার তোমরা পাবা আমাদের পেজ থেকে। সেই বন্দোবস্ত করা হচ্ছে, সাথে বাংলাও চলে আসবে। তো সবকিছুর একটা প্যাকেজ যদি তৈরি করতে পারি তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা সবকিছু আমাদের অ্যাকাউন্টিং আওয়ার থেকে পেয়ে যাচ্ছ একেবারেই। আমরা যেন আমাদের ম্যাক্সিমাম কোর্স হচ্ছে আমরা ফ্রিতে পড়াই, আমাদের কোর্সগুলো ফ্রিতে হয়। আমাদের ম্যাক্সিমাম কোর্সে হচ্ছে ফ্রি, আমাদের এখানে যা পাচ্ছ সবই ফ্রিতে পাচ্ছ। সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করছি সবাইকে পাবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করো, এবং হচ্ছে আমাদের পেজে যে জটিলতা আছে এটা কাটায় উঠতে সবাই সহযোগিতা করবা। দেখো লাইভ কিন্তু 10-এর উপরে উঠতেছে না, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আজকের ক্লাস থেকে কিন্তু অনেক বেসিক তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ, অনেক বেসিক শিখতে পারবা। তো সবাই আশা করছি লাইভটা শেয়ার করবা। আর তোমরা যারা এডমিশন স্টুডেন্ট আছো তোমরা তোমাদের পরিচিত ভাই ব্রাদারকে মেনশন করতে পারো। যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য অবশ্যই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, যারা 25 ব্যাচের স্টুডেন্ট, যারা 25 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের হচ্ছে 6 নাম্বার অধ্যায়। কয় নাম্বার? তোমাদের এটা 6 নাম্বার অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আমি প্রত্যেককে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। কে কে শেয়ার করতেছো কমেন্টে জানাও, কারণ দীর্ঘদিন পরে ক্লাস নিচ্ছি, পাশাপাশি আমাদের পেজে একটু প্রবলেম চলতেছে। তো তোমরা যদি সহযোগিতা না করো আসলে আমরা আসলে এই সমস্যাটা কাটায় উঠতে পারবো না। রিচ বেশি দরকার। মাত্র 2টা শেয়ার হয়েছে, সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। সোয়াদ ওয়ালাইকুম আসসালাম, ঋত্বিকা ওয়ালাইকুম আসসালাম। তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও সোয়াদ, যেন বাকিরা যুক্ত হতে পারে আমাদের সাথে। আর হচ্ছে এডমিশন স্টুডেন্ট যারা আছো তোমরা তো জানো তোমার ক্লাসমেট কারা আছে, ওদেরকে কমেন্টে মেনশন করে দিতে পারো, যাতে করে তারাও আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। তোমরা জানো এই অনুবাদ বিশ্লেষণের উপরে এর আগে আমাদের একটা ক্লাস হয়েছিল, তাই আজকে পার্ট 2, অর্থাৎ আমরা কিন্তু অনুবাদ এই 4 নাম্বার ক্লাস করতেছি। এবং আমি কিন্তু এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট দিছি যে এডমিশনের কোনো পেইড কোর্স আমাদের অ্যাকাউন্টিং আমার আসবে না, অর্থাৎ পুরো কোর্সটাই আমি তোমাদেরকে ফ্রিতে পড়াবো। সো তোমার এমন অনেক বন্ধু বান্ধব থাকতে পারে যে আসলে কি করে নাই, কোনো কোচিং এ ভর্তি হয় নাই, বা পড়ার সামর্থ্য নাই, বা অনলাইনেও পড়তে পারবে না, কিন্তু গুচ্ছ একটা ভালো অপশন। তুমি তাকে খবরটা দিতে পারো যে অ্যাকাউন্টিং আরো তুমি ক্লাসগুলো করতে পারো। অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো করলে একটা অ্যাকাউন্টিং এর প্রস্তুতিটা যদি গুছায় রাখা যায় তাহলে গুচ্ছতে ভালো করে একটা সুযোগ থাকে। সো তুমি আশা করছি তোমার বন্ধু বান্ধবদেরকে এই সহযোগিতাটা করবা। আর সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে দেই, সবাই একটু লাইভটা শেয়ার করে দেই, সবাই লাইভটা একটু শেয়ার করে দিই। এবং আর্থিক বিবরণী ক্লাস কালকে আমরা আর্থিক বিবরণী ক্লাস করব, সুতরাং তোমাদের থেকে এই 6টা শেয়ার হয়েছে। তোমরা স্টিল 20 জন আসো ক্লাসে, তোমরা প্রত্যেকে যদি একটা করে শেয়ার করো তাহলে কিন্তু 20টা শেয়ার হবে। তাই আমি অনুরোধ করছি সবাইকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, সবাইকে বলবো লাইভটা একটা শেয়ার করে দাও। আশা করছি সাইদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং
আশা করছি ধীরে ধীরে আমাদের যে জটিলতাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। এবং এমসিকিউ কোর্সে এখনো যারা ভর্তি হওয়া নাই, আমি অনুরোধ করবো ভাই 510 টাকা এখনো আমি ভর্তি নিচ্ছি, 510 টাকা কিন্তু তুমি ভর্তি হয়ে নিতে পারো 1 তারিখের আগেই। এবং আমরা কিন্তু খুব চমৎকার কিছু প্ল্যান রেডি করছি এই কোর্সটার জন্য, ও ভালো কিছু পেতে যাচ্ছ, কোনো সন্দেহ নাই। চলো আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই। যারা আসছো আশা করছি আর সবাই শেয়ার করবে, আর যদি সবাই যদি ইন্টারেস্টেড না হও, তোমরা শুধু যদি মনে করো যে স্যার শুধু ক্লাস নিয়ে যাবে, আমরা কিছু করা লাগবে না, তাহলে হয়তো ভাই এই ফ্রি ক্লাসগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলে তোমাদের যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো নেওয়া আমাদের বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমাদেরকে বারবার বলি, তাও তোমরা শেয়ার করো না তেমন একটা। তো আমরা ক্লাস 1 এ যা যা করছিলাম, এই ক্লাস 1 থেকে দুই একটা অনুপাত একটু রিভিশন দিয়ে তারপরে হচ্ছে আমরা আজকের ক্লাসে যাব, কারণ অনেকেই গত ক্লাসটা করতে পারে নাই। সো আমরা গত ক্লাসে আমরা যে টাইপের অনুপাতগুলো সমাধান করছি, তোমরা অনেকেই ক্লাসে ছিলা, তো আশা করছি আজকের এই ক্লাসটা আমাদের জন্য সুবিধা হবে। এই যে একটা অনুপাত আমরা দেখতে পাচ্ছি এখানে, এই অনুপাতটা আমরা একটু সলভ করব। এই টাইপের প্রশ্নগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ভাই, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমরা একটু রিপিট করে দিচ্ছি আবার। তোমরা যারা অলরেডি গতকালকে ক্লাসটা ছিল, অর্থাৎ গত ক্লাসে ছিল, তোমরা সবাই অ্যানসার করে ফেলো। তোমরা সবাই কি করে ফেলো? তোমরা সবাই অ্যানসার করে ফেলো। যারা লাস্ট ক্লাসে ছিল তোমরা অ্যানসার করে ফেলবা 3 নাম্বার প্রশ্ন। যারা লাস্ট ক্লাসে ছিল তোমরা অ্যানসার করে ফেলবা 3 নাম্বার প্রশ্ন। এই যে 3 নাম্বার প্রশ্ন সলভ করতেছি। বলছে একটি কোম্পানির চলতি সম্পত্তি রয়েছে 94,500 টাকা। যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, এটা লিখে রাখো যে এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাইবাই। খেয়াল করো ভাই কি বলতেছি, চলতি সম্পত্তি রয়েছে 94,500 টাকা এবং চলতি অনুপাত দেওয়া আছে 5:2 হলে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ দেখি কেউ করতে পারো কিনা, কেউ করতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবা, একটু দ্রুত কমেন্ট করবা। কেউ কি করতে পারবা? খেয়াল করতে হবে, আমাদের এখানে দেওয়া আছে চলতি সম্পদ। কি দেওয়া আছে ভাই বলো তো? চলতি সম্পদ দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে চলতি দায়। কি বের করতে হবে? চলতি দায়। একটা টেকনিক দেখো, তাহলে তুমি পারবা। তাহলে খেয়াল করতে হবে, চলতি দায় বের করতে হবে। কি বের করতে হবে? চলতি দায় ইকুয়ালস টু, তুমি প্রশ্নের মধ্যে যে টাকা দেওয়া আছে সেই টাকাটা নিবা। 94,500 টাকা দেওয়া আছে, 94,500 টাকা লেখো, লিখে বাদ চিহ্ন দাও। খেয়াল করতে হবে, টাকাটা আছে চলতি সম্পত্তির, এই টাকাটা কার? এই টাকাটা আছে চলতি সম্পত্তির। তাহলে যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবা। তাহলে খেয়াল করো, এই যে অনুপাতটা দেওয়া আছে চলতি অনুপাতে, চলতি অনুপাতের প্রথম অংশটুকু দ্বারা বোঝায় চলতি সম্পদ। প্রথম অনুপাত দ্বারা কি বোঝায়? প্রথম অংশটুকু দ্বারা বোঝায় চলতি সম্পদ। আর দ্বিতীয় অংশটুকু দ্বারা বোঝায় চলতি দায়। দ্বিতীয় অংশটুকু দ্বারা কি বোঝায়? চলতি দায় বোঝায়। তাহলে টাকা যার অনুপাত হবে তার, টাকা যার অনুপাত হবে কি? তার। তাহলে এই টাকাটা খেয়াল করো, এই টাকাটা হচ্ছে কার? এই টাকাটা হচ্ছে চলতি সম্পত্তির টাকা। কার টাকা? চলতি সম্পত্তির টাকা। তাহলে তাকে ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা। তাকে ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা। আর গুণ করতে হবে যে এটা তুমি বের করতেছো, তাহলে বের করতেছো কি? চলতি দায়। তাহলে চলতি দায়ের অনুপাত কত? 2। 2 দ্বারা গুণ করে দাও। তাহলে তোমার কি করতে হবে? তোমার কাজটা কি? 94,500 কে 5 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। আমি টেকনিকটা আবারও বলে দিচ্ছি, টেকনিকটা আবারও বলতেছি। কি করতে হবে ভাই বলো? তোমার যে টাকাটা, অর্থাৎ যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবা, যার টাকা তার অনুপাত দ্বারা ভাগ করবা, আর হচ্ছে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে কি, যেটা বের করবা সেটা দ্বারা গুণ করবা। তাহলে 94,500 কে তুমি কত দ্বারা ভাগ করবা? 5 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা গুণ করবা। এখন এই কাজটা করতে পারবা কিনা, এটা করা সম্ভব কিনা, ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে কিনা? করা যাবে। খেয়াল করে দেখো, 5 দ্বারা যদি আমরা 9 কে কাটি, অর্থাৎ 5 দ্বারা যদি 9 কে ভাগ করি, তাহলে একবার যাবে। কয়বার যাবে? একবার যাবে। তাহলে 9 এর মধ্যে 5 যদি একবার যায়, এটা ক্যালকুলেশন হ্যাক্স, যেহেতু ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। এটা আমরা দেখো, তোমাদেরকে এই ভাগটা আমি শিখাই। আমি গত ক্লাসেও কিছু হ্যাক্স তোমাদেরকে দেখাইছিলাম যে কি করতে হবে। 5 দ্বারা, এই কাজটা একটু দেখো সবাই, 5 দ্বারা ভাগ করতে হবে 94,500 কে। তাহলে এটা ভাগ করার যদি তুমি এইভাবে যদি তুমি ভাগ করো নরমালি, তাহলে 1 যাবে, তাহলে 5 কে 5, তাহলে এখান থেকে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 4। 4 এর মধ্যে যেহেতু যায় না, উপর থেকে 4 নামাইতে হবে। তাহলে কি হবে? 5 টা কত হবে? 40। তো 40 নামাইলে থাকবে কত? 4। আর ওখান থেকে নামাইতে হবে 5। তাহলে 5 নং কত? 5 নং হচ্ছে 45। তাহলে কাটাকাটি শেষ। এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এখানে বসায় দিতে হবে। তাহলে आंसर হলো কত? 18,900। অর্থাৎ 5 দ্বারা যদি 94,500 কে ভাগ করো, তাহলে आंसर হয় 94,900। এখন তোমাকে একটা টেকনিক শিখাবো আমি, যে টেকনিকে তুমি আর এইভাবে ভাগ করতে হবে না, যে টেকনিকে তোমার কি করা লাগবে না,
এভাবে ভাগ করা লাগবে না। তাহলে তুমি কিভাবে ভাগটা করবে খেয়াল করতে হবে। তোমাকে যেটা করতে হবে, এই 94,500 কে এই যে ভাগ আছে 5, এটা তুমি মনে মনে রাখো। তো তুমি জানো 5 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথম এক সংখ্যা দেখতে হবে। তাহলে প্রথমে কতর মধ্যে যাবে? 9 এর মধ্যে। তাহলে 9 এর মধ্যে 5 কয়বার যায় বলো তো? একবার যায়। তাহলে এইখানে লেখো 1। তাহলে 9টা গেল গা। তাহলে 9 এর মধ্যে 5 একবার গেলে, তাহলে 9 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত? 4। তাহলে মনে মনে 4 আছে আমার। কত আছে? 4। এই 4 এর ডান পাশে আমরা এই 4টা বসাবো মনে মনে। এই 4 এর ডান পাশে আমরা মনে মনে কত বসাবো? এই 4টা বসাবো। তাহলে কত হয় ভাই বলো তো? 44। 44 এর মধ্যে 5 কয়বার যায়? 5 আর 40, 8 বার যায়। তাহলে এখানে 44 থেকে 40 চলে গেল, তাই তো? তাহলে থাকে কত? 4। এই 4 এর সাথে মনে মনে কত বসাতে দেবো? 5। তাহলে 45। 45 এর মধ্যে 5 কয়বার যায়? 9 বার। তাহলে 5 9 45। তাহলে এগুলা কাটা হয়ে গেল। আর এখানে দুইটা শূন্য আছে, এই দুটো শূন্য এখানে বসাই দেবো, 18,900। তাহলে তুমি এইভাবে লেখার চেয়ে তুমি ভাগটা কিন্তু এই স্টাইলে করতে পারো। যদি এই স্টাইলে ভাগটা করো সময় কম লাগবে। আর গুণ করতে হইতো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18। তাহলে 36 আর 18 কত হলো? 1800 কত হলো? 37,800। आंसर কত? 37,800। आंसर কত? 37,800। উত্তর হচ্ছে 37,800। উত্তর কত? 37,800। কথা কি বুঝতে পারছো? একজন মাত্র করতে পারছো, বাকিরা কেউ কি করতে পারতেছো না? শুধু কি একজন করতে পারছো, কেউ করতে পারতেছো না? ঋত্বিক শেখ। আর বাকিরা কোথায়? রেসপন্স নাই কেন? রেসপন্স না থাকলে ফ্রি ক্লাস বন্ধ। যদি তোমাদের রেসপন্স কম থাকে তাহলে ফ্রি ক্লাস বন্ধ করে দিব, কোনো সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? পার্ট 1 এ অর্থাৎ ক্লাস 1 এ যেগুলা পড়াইছে, পার্ট 1 এ যে টপিকটা পড়াইছি, যে পার্টটা পড়াইছি, ওইটাই মূলত তোমার মূল অংশ, ওইটাই তোমার মূল পার্ট। এটা থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে। তো যারা করছো তারা তো করছো। ফাতেমা বলছো 37,800 হয়। তো এগুলো দ্রুত করে ফেলা উচিত, মানে দেখা মাত্রই করে ফেলা উচিত। এত সময় নেওয়া যাবে না, এই প্রশ্নগুলো সোজা, এগুলো দেখা মাত্রই করে ফেলতে হবে। এগুলো নিয়ে এত সময় নেওয়া, এত কালক্ষেপণ করা যাবে না। এগুলো দেখা মাত্র সমাধান করতে হবে, কারণ ক্লাস 1 এ তোমাদেরকে এগুলো পড়াইছি। ক্লাস 1 এ এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তো এগুলো নিয়ে এত সময় নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এগুলা কিন্তু বোর্ডেও আসে ভাই, এই টাইপের প্রশ্ন। কিন্তু এই যে আরেকটা প্রশ্ন আমরা পাইছি, এটা একটু দেখি কে সমাধান করতে পারি। 29 নাম্বার প্রশ্নটা কে সমাধান করতে পারি? আমরা চলে যাব, আমরা আমাদের পরের যে টপিক পড়ার কথা সেই টপিকে চলে যাব। আমরা 29 নাম্বার প্রশ্নটা দেখি কেউ সমাধান করতে পারি কিনা। 29 নাম্বার প্রশ্নটা দেখি কেউ সমাধান করতে পারি কিনা। 29 নাম্বার প্রশ্ন বলছে চলতি অনুপাত 3 আর 1, চলতি সম্পদ 9,000 টাকা হলে কার্যকরী মূলধন কত? এখন প্রশ্ন হলো, তোমার কিন্তু একটা জিনিস, আর্থিক বিবরণী ক্লাস হবে কতটা কথা ছিল। আর্থিক বিবরণী আজকে হওয়ার কথা ছিল না, কালকে আর্থিক বিবরণী ক্লাস হবে। ওকে, কালকে আর্থিক বিবরণী ক্লাস হবে। তাহলে এই কার্যকরী মূলধন, এই কার্যকরী মূলধন একটা নাম হচ্ছে চলতি মূলধন। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র কি? এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। খেয়াল করো, কার্যকরী মূলধন, এই যে কার্যকরী মূলধনটা আছে এটার অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। একটা জিনিস যদি খেয়াল করে দেখো, এই যে কার্যকরী মূলধন বের করতে বললো, অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে চলতি সম্পদ 9,000। তাহলে যদি এই চলতি সম্পদ 9,000 টাকা বসাও, তাহলে চলতি দায় কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই। তাহলে তোমার কি কাজ করা লাগবে? তোমাকে আগে চলতি দায়টা বের করতে হবে। কি বের করতে হবে? চলতি দায়টা বের করতে হবে। তাহলে চলতি দায় বের করার জন্য দেখো অঙ্কের মধ্যে 9,000 টাকা দেওয়া আছে। তো এই 9,000 টাকাটা কার? চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তির অনুপাত কত যদি একটু খেয়াল করে দেখো, চলতি সম্পত্তির অনুপাত কত? চলতি সম্পত্তির অনুপাত কত দেওয়া আছে দেখো তো, চলতি সম্পত্তির অনুপাত কত দেওয়া আছে? চলতি সম্পত্তির অনুপাত দেওয়া আছে হচ্ছে 3, কারণ আমরা জানি অনুপাতের প্রথম অংশটুকু চলতি সম্পদ, পরের অংশটুকু চলতি দায়। তাহলে কত দ্বারা ভাগ করবা? 3 দ্বারা ভাগ করবা। আর কত দ্বারা গুণ করবা? 1 দ্বারা গুণ করবা। তাহলে 3 3 9,000, উত্তর হচ্ছে 3,000। উত্তর কত হাজার? 3,000। তাহলে এখানে চলতি দায় পেয়ে গেলাম কত হাজার? 3,000। তাহলে आंसर কত হাজার? 6,000। आंसर কত হাজার? 6,000। উত্তরে কি 6,000 আছে কিনা? আচ্ছা, কার্যকরী মূলধন অনুপাত কত জানতে চাইছে। আচ্ছা, এটা বের করলাম হচ্ছে আমরা কি? চলতি মূলধন। কি বের করলাম? চলতি মূলধন বের করলাম।
আমরা চলতি মূলধন বের করলাম। যদি প্রশ্ন হয়তো চলতি মূলধন কত, তাহলে চলতি মূলধন হয়তো এইটা, কিন্তু আমার কাছে তো চলতি মূলধন চাই নাই, আমার কাছে চাইছে কি চলতি মূলধন অনুপাত। এখন চলতি মূলধন অনুপাতের সূত্র কি? চলতি মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। আমরা এটা প্রথম ক্লাস আলোচনা করছি, চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। এখন খেয়াল করো ভাইয়া, তুমি যদি চলতি মূলধনকে কি দ্বারা ভাগ করো বলো তো? চলতি মূলধন কত দেওয়া আছে? 6000 বসায় দাও। আর চলতি দায় আছে কত আছে? 3000 বসায় দাও। তাহলে কাটলে आंसर কত? 2। 2 এর সাথে ইস্টু করতে হবে 1, তাহলে आंसर হচ্ছে কত? 2:1। आंसर কত? 2:1, অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে কি সঠিক উত্তর? এটা হচ্ছে কি সঠিক উত্তর? 2:1। এটা হচ্ছে কি সঠিক উত্তর? 2:1। কথা বোঝা গেছে? তো এইভাবে কিন্তু এই অনুপাতগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে আসতে দেখা যায়, তোমার একাডেমিক বলো, তোমার এডমিশন বলো, এই অনুপাতগুলো বেশি আসে পরীক্ষায়। তাহলে চলো আজকে হচ্ছে আমরা এর এই যে অনুপাতগুলো আজকে আলোচনা করছিলাম, অর্থাৎ লাস্ট ক্লাসে যে অনুপাতগুলো আলোচনা করছিলাম সেগুলো বাদ দিয়ে আজকে অন্য অনুপাতগুলো আলোচনা করব। এখানে একটা জিনিস খেয়াল করো, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে এই যে চলতি অনুপাত আলোচনা করছিলাম, তড়িৎ বা অগ্নি পরীক্ষা অনুপাত আলোচনা করছিলাম, তারপরে আমরা হচ্ছে চলতি বা কার্যকরী মূলধন অনুপাত আলোচনা করছিলাম, এবং আমরা বলছিলাম যে অনুপাতগুলাই সব থেকে বেশি আসে পরীক্ষায়। এই অনুপাতগুলো কি আসে? সব থেকে বেশি আসতে দেখা যায় পরীক্ষার মধ্যে। তাহলে আজকে আমরা হচ্ছে পরে আরেকটা টাইপের মধ্যে যাব। তাহলে চলো আজকে আমরা যে অনুপাতগুলো আলোচনা করব সেইগুলা কি। এই খেয়াল করতে হবে, এই যে অনুপাতগুলো আছে, এই যে দেখো খ নাম্বারে যে টাইটেলটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইগুলা একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করো। আজকে আমরা যে অনুপাতগুলো দেখব, আজকে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করব, একটু যদি তোমরা ধৈর্য ধরে থাকো। এই যে দেখো কার্যকারিতা বা দেখা আছে কার্যকারিতা বা হচ্ছে সক্রিয়তা অনুপাত, অর্থাৎ অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ কি রেশিও? অ্যাক্টিভিটি রেশিও। এখন এটাও তোমার জানতে হবে যে এই অনুপাতগুলো আসলে কি। দেখো বলা আছে এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কার্যকারিতা পরিমাপ করা হয়। কার্যকারিতা বা সক্রিয়তা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো সে কতটুকু মানে হচ্ছে কার্যকর ভাবে ব্যবহার করতে পারতেছে। অ্যাক্টিভিটি রেশিও, অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বা সক্রিয়তা বলতে বোঝায় প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো ওই প্রতিষ্ঠান কতটুকু দক্ষতার সাথে ব্যবহার করতে পারতেছে, সেটাই আমরা পরিমাপ করব এই কার্যকারিতা বা সক্রিয়তার অনুপাতের মাধ্যমে। খুব স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত সম্পত্তি কতটুকু কার্যকরভাবে ব্যবহার করছে তার মূল্যায়ন করা হয় এই অনুপাতগুলোর মাধ্যমে। আজকের ক্লাস শেষে এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আজকের ক্লাস শেষে এই শীটটা তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। এখন এখান থেকে কোন কোন অনুপাতগুলো আমাদের জন্য বেশি আসে পরীক্ষায় খেয়াল করতে হবে। এখান থেকে যে অনুপাতগুলো বেশি আসে সেটা হচ্ছে এই অনুপাতটা। হ্যাঁ, আমরা সব অনুপাত দেখবো না, কারণ সব অনুপাত আমাদের প্রয়োজন হবে না। তাহলে এখান থেকে যে অনুপাতটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে এই অনুপাতটা। এই দেখো প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত। খেয়াল করো, প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত, এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা কি যদি খেয়াল করো, কি না প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাতটা কি আসলে যদি একটু খেয়াল করে দেখো। এখন প্রশ্নটা ভাইয়া বলো, এই সূত্র যখন তুমি মুখস্থ করতে যাবা তাহলে কি আছে দেখো, নির্দেনাদার অর্থাৎ নির্দেনাদার ডিভাইডেড বাই গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার। ভালো করে খেয়াল করো সূত্রটা কি, নির্ধারে বিক্রয়কে গড় দেনাদার বা প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া উপরে যে ধারে বিক্রয় আসলে এটা আমি কিভাবে মুখস্থ করবো? খেয়াল করো, এই যে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাব কেন সৃষ্টি হয় বলো তো ভাইয়া? এই প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিসের জন্য? এই প্রাপ্য হিসাব সৃষ্টি হয় ধারে বিক্রয় করলে। কি করলে? ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতে ধারে বিক্রয়ের সাথে একটা সম্পর্ক আছে। এখন প্রশ্ন হলো যদি অঙ্কের মধ্যে কোনো কারণে ধারে বিক্রয় দেওয়া না থাকে তাহলে এই নির্ধারে বিক্রয়ের জায়গায় কি ধরতে হবে? তোমাকে বিক্রয় ধরতে হবে। কি ধরতে হবে? বিক্রয় ধরতে হবে। কি ধরতে হবে? বিক্রয় ধরতে হবে। যদি অঙ্কের মধ্যে ধারে বিক্রয় না থাকে তাহলে আমাকে বিক্রয় ধরতে হবে। এরপর আসো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে লেখা আছে গড় প্রাপ্য হিসাব। কি লেখা আছে? গড় প্রাপ্য হিসাব। একটা সংক্ষিপ্ত সূত্র মনে রাখো সহজ করে, যে গড় বিষয়টার মানে হচ্ছে এই যে প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ। গড় বিষয়টার মানে কি? প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ। যেমন ধরো গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার মানে কি? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ 2। আবার বলতেছি, এই যে গড় প্রাপ্য হিসাব সূত্র কি হবে? প্রারম্ভিক দেনাদার প্লাস সমাপনী দেনাদার ভাগ কত? 2। ঠিক আছে,
এরপরে ধরো হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। এখন প্রশ্ন করতে পারো কেউ কেউ আমাকে যে ভাইয়া যদি এরকম হয় অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিকটা দেওয়া না থাকে তাহলে কি করব? তাহলে আমি লিখবো গড় প্রাপ্য হিসাব ঠিকই, কিন্তু আমি ডিরেক্ট সমাপনী দানাদার টাকাটা বসায় দিব। অর্থাৎ যদি প্রারম্ভিক দানাদার সমাপনী দানাদার থাকে তাহলে না তুমি যোগ করে 2 দ্বারা ভাগ করবা, কিন্তু যদি না থাকে তাহলে তুমি কি করবা? লেখ বা গড় প্রাপ্য হিসাব ডিরেক্ট সমাপনী টাকাটা বসায় দিবা। ডিরেক্ট সমাপনীর টাকাটা কি করো? বসায় দিবা। সেই ক্ষেত্রে তোমার আর কি করা লাগবে না, তোমার আর হচ্ছে ভাগ করার প্রয়োজনটা হবে না। আমি কি কথা বুঝাতে পারছি? কথা কি ক্লিয়ার? তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র কি? দাঁড়ে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার বা গড় প্রাপ্য হিসাব। গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার কিভাবে বের করব? প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন যদি প্রারম্ভিক না থাকে তাহলে সমাপনীটা ডিরেক্ট বসায় দিব, তবে সেই ক্ষেত্রে গড় দেনাদারটা আমাকে অবশ্যই লিখতে হবে। সেক্ষেত্রে গড় দেনাদারটা কি করতে হবে? লিখতে হবে। কথা কি বুঝাইতে পারছে কিনা? কথা কি ক্লিয়ার? এবার দেখো হচ্ছে পাওনাদারটা সাধারণত আসে না, আমরা দেখবো হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। কি দেখবো ভাই বলো তো? মজুদ আবর্তন অনুপাত। কি দেখবো? মজুদ আবর্তন অনুপাত। কি অনুপাত দেখবো? মজুদ আবর্তন অনুপাত। এখন এই মজুদ মনে রাখতে হবে, এই মজুদ বলতে বুঝাইতেছি কাকে? সমাপনী মজুদকে। মজুদ বলতে কাকে বোঝাচ্ছি? সমাপনী মজুদকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? সমাপনী মজুদ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, কিছুদিন আগে তোমাদেরকে সমন্বয় জাবেদা পড়াইছি। সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদা কি? সমাপনী মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। অর্থাৎ খুবই সহজ করে যদি চিন্তা করো যে আমার যে মজুদ পণ্যগুলো আছে সাধারণত এগুলো আমরা ক্রয় মূল্যে হিসাব করি। কি মূল্যে হিসাব করি? ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এগুলা আমরা যে মূল্যে কি করছি, বানাইছি বা কিনে আনছি এটা। তাহলে মজুদ পণ্য আবর্তন অনুপাতের সাথে একটা কিসের সম্পর্ক আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের একটা সম্পর্ক আছে। মজুদ পণ্য মজুদ পণ্যের সাথে, সমাপনী মজুদ পণ্যের সাথে কার সম্পর্ক? বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক। তাহলে সমাপনী মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি দাঁড়াচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। গড় মজুদ লিখলে হবে, গড় মজুদ। এখন প্রশ্ন হলো গড় মজুদ কিভাবে বের করব? এই যে নিচে দেখো, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। মানে গড় শব্দটার মানে হচ্ছে প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ। আমরা কি করব? প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাইলে আমরা কি পেয়ে যাবো বলো তো ভাইয়া? আমরা গড় মজুদ পেয়ে যাব। এখন ঠিক আগের ফর্মুলাই যদি প্রশ্নে এমন হয় যে সমাপনী মজুদ আছে প্রারম্ভিক নাই, তাহলে তুমি লেখ বা গড় মজুদ ঠিকই, ডিরেক্ট সমাপনী মজুদের টাকাটা বসাই দিবা। ডিরেক্ট কি করবা? সমাপনী মজুদের টাকাটা বসাই দিবা। ডিরেক্ট সমাপনী মজুদের টাকাটা বসাই দিবা। সেক্ষেত্রে তোমার কি করতে হবে না? সেক্ষেত্রে আর ভাগ করার প্রয়োজন হবে না। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? ওকে। এটা কি লিখছি কিনা? আমরা তাহলে আবর্তনের ক্ষেত্রে কয়টা সূত্র পাইলাম? আবর্তনের ক্ষেত্রে আমরা 2টা সূত্র পেলাম। একটা হচ্ছে দানাদার আবর্তন অনুপাত, আরটা পেলাম হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। আরেকটা অনুপাত দেখবো আমরা। লেখা হয়েছে? সবার লেখা হয়েছে কিনা? আমরা ক্লাসে একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আমরা যারা স্টিল ল্যাপে শেয়ার করি না, আজকের ক্লাসের পারফরম্যান্স একেবারে পুর। আজকের ক্লাসে তোমাদের পারফরম্যান্স একেবারে হতাশাজনক মনে হচ্ছে যে ফ্রি ক্লাস আর নিব না, বন্ধ করে দিবে, এরকম একটা অবস্থা। তোমরা প্রত্যেকে একটা করে অ্যাটলিস্ট একটা করে যদি শেয়ার করতে তাহলেও কিন্তু কিছু স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হইতো, বা তোমরা যদি তোমাদের পরিচিত জনদেরকে মেনশন করতা তাহলে হইতো, ঠিক আছে? কিন্তু তোমরা শেয়ার করবা না, কিন্তু ফ্রিতে তোমাদের জন্য এত কিছু করতেছি, প্রতিদিন ক্লাস রাখতেছি, তাও তোমাদের আসলে কোনো কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা গেল আমাদের মজুদ আবর্তন অনুপাত গেল। আচ্ছা আসো, এবার আসো হচ্ছে এখানে খেয়াল করো, এই যে অনুপাতটা দেখো, সম্পত্তির আবর্তন অনুপাত, যে কোনো সম্পত্তি আবর্তন অনুপাত, এটা তুমি যদি একটু খেয়াল করো, জাস্ট এটা কনসেপচুয়াল মনে রাখলেই হবে যে এখানে খেয়াল করতে হবে যে দক্ষতার সাথে যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে যদি স্থায়ী সম্পত্তি আবর্তন অনুপাত হয় তাহলে নিচে স্থায়ী সম্পদ বসবে, যদি মোট সম্পত্তি আবর্তন অনুপাত হয় তাহলে নিচে মোট সম্পত্তি বসবে, সোজা হিসাব। যেটাই হোক নিচে কি বসবে? নিচে হচ্ছে তুমি ওই সম্পত্তিটা বসায় দিবা। এখন তুমি এখানে গড় স্থায়ী সম্পদ, গড় মোট সম্পদ লিখতে পারো। কি লিখতে পারো? এখানে তুমি গড় স্থায়ী সম্পদ, গড় মোট সম্পদ লিখতে পারো। যদি প্রারম্ভিক সমাপনী থাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে বসাবা, না থাকলে ডিরেক্ট বসাবা। তবে তোমার যে অঙ্কগুলো আসবে সাধারণত ও ক্ষেত্রে ডিরেক্টই দেওয়া থাকবে। এই জন্য আসলে আর কি করা হয় নাই, এখানে গড় শব্দটা লেখা হয় নাই, ঠিক আছে? তাহলে সম্পদ যখন আসবে তো আমরা উপরে কি অংশটা বসাবো? বিক্রয়। কি বসাবো? বিক্রয়। মূলত হচ্ছে বিক্রয় জেনারেট করতে, অর্থাৎ বিক্রি করলেই তো আমার মুনাফা হয়। তো আমার এই মুনাফা অর্জন করতে বা মুনাফার পরিমাণ বিক্রি বৃদ্ধি করতে আমার সম্পদগুলো কতটুকু ইফেক্টিভলি আমি ব্যবহার করতে পারছি, সেটাই হচ্ছে আসলে আমরা এই অনুপাত দ্বারা বের করব। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে আমরা সম্পত্তি আবর্তন অনুপাত সহজ কথা যদি মনে রাখি, উপরে নিট বিক্রয়, নিচে হচ্ছে গড় সম্পদ। উপরে নিট বিক্রয়, নিচে কি হবে? উপরে নিট বিক্রয়, নিচে হবে কি? গড় সম্পদ।
উপরে নিট বিক্রয়, নিচে হবে কি গড় সম্পদ। উপরে নিট বিক্রয়, নিচে হবে কি গড় সম্পদ। উপরে নিট বিক্রয়, নিচে হবে গড় সম্পদ। আজকের ক্লাস যদি 50টা শেয়ার না হয় তাহলে আর ফ্রি ক্লাস হবে না। আলবিদা। ঠিক আছে, তাহলে আমরা দেখো কয়টা সূত্র শিখলাম এখন পর্যন্ত? 3টে সূত্র শিখলাম মূলত। কয়টা সূত্র শিখলাম? 3টে সূত্র শিখলাম। কি কি সূত্র শিখলাম একটু দেখো। আমরা কি কি সূত্র শিখলাম তুমি দেখো। সূত্রগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার অনেক কিছুই হয়ে যাবে আসলে। আমরা দেখলাম হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন, সকল সূত্র তোমার পড়তে হবে না, হ্যাঁ। দেনাদার আবর্তন অনুপাত এই অ্যাক্টিভিটি রেশিও থেকে। তারপর আমরা দেখলাম হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। তারপর আমরা দেখলাম হচ্ছে সম্পত্তি আবর্তন অনুপাত। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি রেশিও? কার্যকারিতা বা সক্রিয়তা, তাই তো? কার্যকারিতা বা সক্রিয়তা যাচাই অনুপাত। তাহলে এখানে আমরা মূলত এই অনুপাতগুলো পড়ছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যখন আবর্তন অনুপাত আসে, যখন আবর্তন আসে, তখন রেজাল্টের পাশে কি লিখতে হয়? বার লিখতে হয়। রেজাল্টের পাশে কি লিখতে হয়? রেজাল্টের পাশে বার লিখতে হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যখন আবর্তন হবে, যখন আবর্তন হবে রেজাল্টের পাশে কি লিখবা? রেজাল্টের পাশে লিখবা বার। আবর্তন হলে রেজাল্টের পাশে কি লিখবা? আবর্তন হলে রেজাল্টের পাশে কি লিখবা? রেজাল্টের পাশে বার লিখবা। অর্থাৎ আবর্তন অনুপাতগুলো রেজাল্টের পাশে কি লিখতে হবে? আবর্তন অনুপাতগুলো রেজাল্টের পাশে বার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসে হচ্ছে আমরা তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? আমরা এই 3টা অনুপাত শিখে গেলাম। এখন তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 3টা অনুপাতের পাশাপাশি কিন্তু আমরা আরো 3টা অনুপাত পড়ছিলাম। কি অনুপাত পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে চলতি অনুপাত, আমরা পড়ছিলাম হচ্ছে তড়িৎ অনুপাত, আমরা পড়ছিলাম হচ্ছে চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত। তাহলে অনুপাত হলো কয়টা পায়া বলো তো? অনুপাত হলো কয়টা? 3টা কয়টা? 6টা। অনুপাত হলো কয়টা? 3টা মিলে অনুপাত হয়ে গেল কয়টা? 6টা অনুপাত হলো। এগুলো একটু খেয়াল রাখবা, 6টা অনুপাত হয়েছে আমাদের। আচ্ছা, এখন আসলে হচ্ছে এই যে 6টা, আমরা একেবারে সূত্রগুলো দেখে দিই কোন কোন সূত্রগুলো আসলে আমাদের প্রয়োজন। এরপরে আমরা ডিরেক্ট আমরা প্র্যাকটিসে চলে যাব। এবার দেখবো হচ্ছে, এবার যে স্লটটা দেখবো সেটা হচ্ছে 3 নাম্বার স্লট। এটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। ভালো করে খেয়াল করো 3 নাম্বার স্লটটা কি? 3 নাম্বার স্লটটা দেখবো হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। অর্থাৎ এবার আমরা প্রফিটাবিলিটি কে ক্যালকুলেট করব আর কি। মুনাফা অর্জন ক্ষমতা কেমন, ওই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে কতটুকু পটু বা দক্ষ সেটা বের করব। তাহলে এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানকে কি করে মুনাফা অর্জন ক্ষমতা কি করা হয়? পরিমাপ করা হয়। দক্ষতা পরিমাপ করে তাদেরকে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত বলে। অর্থাৎ দক্ষতা পরিমাপ করে তাদেরকে মুনাফা অর্জন ক্ষমতা বলে। তার মানে যে অনুপাতগুলো দ্বারা কি করা হয়? দক্ষতা পরিমাপ করা হয়। দক্ষতা, তুমি যত বেশি দক্ষ তুমি তত বেশি মুনাফা অর্জন করতে পারবা। তাহলে মুনাফা অর্জন ক্ষমতা, এটাকে আমরা কিন্তু আরেকটা নাম দিতে পারি দক্ষতা যাচাই অনুপাত। কি জাতীয় অনুপাত? মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত বা দক্ষতা যাচাই অনুপাত। এই যে ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা যার যত বেশি মানে তার তত বেশি, যার দক্ষতা তত বেশি। ওকে, তাহলে এইখানে আমরা খেয়াল রাখবো এই যে টাইটেলগুলা, এই টাইটেলগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন টাইটেলের আন্ডারে কোন অনুপাতগুলা। যেমন ধরো তারল্য অনুপাত পড়ছে আমরা 3টা, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। তারপর আমরা বললাম কি কার্যকরী বা সক্রিয় অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত। আচ্ছা, এবার পড়তেছে কি মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। তো মুনাফা অর্জন ক্ষমতা দিয়ে কি বোঝাচ্ছে? প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো প্রতিষ্ঠান কতটুকু আসলে মুনাফা অর্জনের ক্ষেত্রে সে কতটুকু দক্ষ। তাহলে এখানে কি কি সূত্র আমাদের কাজে লাগবে, কি কি সূত্রগুলো আমরা দেখবো, খেয়াল করো। প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে মোট মুনাফার হার। এখন এটা মোট মুনাফার হার নয়, কি হতে পারে? এটা পরীক্ষা এইভাবে আসতে পারে মোট লাভ অনুপাত। ঠিক আছে, আমি সবগুলো সূত্র পড়ে নিই কারণ আজকে এটা লাস্ট ক্লাস, এরপরে এটার উপর ক্লাস হবে না, আমরা কয়েকটা প্র্যাকটিস দেখবো জাস্ট। মোট লাভ অনুপাত। তো মোট লাভ, একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না। তুমি যদি কি করো, যদি প্রেক্ষাপটটা বুঝতে পারো, এই অনুপাতের সারমর্ম বুঝতে পারো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া লাভ হয় কখন বলো তো, তখন কিন্তু তুমি নিশ্চয়ই বলবা যে ভাইয়া লাভ হয়, লাভটা নির্ভর করতেছে কিসের উপর? বিক্রয়ের উপর। এই একটা পণ্য উৎপাদন করছে, এটা যদি বিক্রি না করি তাহলে আমার লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে আমাকে বুঝতে হবে যে এই লাভটা নির্ভর করতেছে বিক্রয়ের উপরে। এই জন্য যার উপর নির্ভর করবে সে থাকবে নিচে। দেখো এই সূত্রের নিচের অংশ হচ্ছে বিক্রয়, বিক্রয় বলতে নিট বিক্রয়। আর অনুপাতটা যেহেতু মোট লাভ বা মোট মুনাফা, তাহলে উপরে বসাই দিবা মোট লাভ বা মোট মুনাফা। ঠিক আছে, জাস্ট সহজ, যে যেহেতু বিক্রয়ের উপর নির্ভর করে বিক্রয় নিয়েছে, মুনাফা উপরে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে মোট লাভ বের করে একটা সূত্র তোমার কাজে লাগবে। মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস বিক্রিত
পণ্যের ব্যয়। এটা আমরা হচ্ছে প্রথম দুই ক্লাস পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশে যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু আমরা এই টপিকগুলো পড়াই ফেলছি তোমাদেরকে, এবং আমি এই জন্য এটা পড়াইতেছি কারণ পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশের সাথে এই চ্যাপ্টারটা অনেক বেশি মিল আছে। ঠিক আছে, ফাইবার এখন আর্থিক গণিত ক্লাসটাই কালকে আর্থিক গণিত ক্লাস হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আগাম সালাম। আচ্ছা ভাই, একটা একাডেমিক ক্লাস হচ্ছে না এডমিশন, এটা একাডেমিক প্লাস এডমিশন দুইটার জন্যই, মূলত এডমিশনের জন্য, বাট তোমরা যারা 25 ব্যাচের স্টুডেন্ট তারা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ষষ্ঠ অধ্যায়ের জন্য এই ক্লাসটা করতে পারো। আর যারা এখনো আমাদের পেড ব্যাচে ভর্তি হও নাই, খুব শীঘ্রই ভর্তি হও নাও, কারণ হচ্ছে 1 তারিখ খুব কাছে চলে আসছে। 510 টাকা ভর্তি হয়ে নাও, অ্যাকাউন্টিং এর প্রতি ভালোবাসাটা দ্বিগুণ করো, অ্যাকাউন্টিং কে নতুন করে জানতে পারবে এই এমসিকিউ কোর্সের মাধ্যমে। তাহলে এখানে খেয়াল করি আমরা, তাহলে মোট লাভ অনুপাতটা তাহলে কি হলো, মোট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100, যেহেতু হার বলছে, হার মানে কত দ্বারা গুণ করতে হবে ভাই বলো তো, 100 দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা সূত্র কিন্তু তার একটা ব্যাখ্যা আছে, এই সূত্রটা কেন এরকম হয়েছে, যদি ওই জিনিসটা বুঝতে পারো তাহলে এই সূত্রগুলো তোমার জন্য বার্ডেন হবে না, সূত্রগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো মোট লাভের পরপরই যে অনুপাতটা আসবে সেই অনুপাতটা হচ্ছে নিট লাভ অনুপাত। মোট লাভের পরপরই তুমি যে অনুপাত পাবে সেটা হচ্ছে কি, নিট লাভ অনুপাত। এই যে দেখো, মোট লাভ অনুপাতের পরপর যেটা আসছে সেটা হচ্ছে কি, নিট লাভ অনুপাত। এই যে খেয়াল করো ভাইয়া, মোট লাভের পরপর যেটা আসছে সেটা হচ্ছে নিট মুনাফার হার অথবা নিট লাভ অনুপাত, নিট মুনাফার অথবা নিট লাভ অনুপাত। তাহলে খেয়াল করো ভাইয়া, লাভ তো নাকি, এই তো লাভ তো যাই হোক না কেন, তাহলে এটা কার উপর নির্ভর করে, বিক্রয়ের উপর। তাহলে নিট বিক্রয় উপর হচ্ছে মুনাফা, নিট বিক্রয় উপর হচ্ছে কি, নিট মুনাফা। মোট লাভের সূত্র হচ্ছে নিচে মোট লাভ, নিচে নিট বিক্রয়, উপরে মোট মুনাফা। নিট লাভ অনুপাত নিচে নিট বিক্রয়, উপরে হচ্ছে নিট মুনাফা। কথা কি বুঝতেছো কিনা? মুনাফা যাই হোক না কেন, নিচে কিন্তু নিট বিক্রয়টা ফিক্সড, উপরে যে মুনাফা বের করবা সেই মুনাফাটা বসাই দিলেই হয়ে যাবে। ভাইয়া কবে থেকে এমসিকিউ ক্লাস শুরু হবে? এমসিকিউ ক্লাস আমরা 1 তারিখ থেকে শুরু করব, যারা এখনো আমাদের পেড কোর্সে ভর্তি হও নাই শীঘ্রই ভর্তি হয় না। আচ্ছা, এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার ফর্মুলা। কয় নাম্বার ফর্মুলা গেল? 2 নাম্বার ফর্মুলা গেল। ওকে না, এরপর আসা হচ্ছে আমরা এইটা টাইটেলের আন্ডারে আর কি দেখব, প্রাইস শেয়ারিং অনুপাত আমাদের লাগবে না, এটা লাগবে না। এই অনুপাতটা আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, সম্পত্তির উপর উপার্জন হার, মানে সম্পত্তির উপর মুনাফার হার, এই অনুপাতটা একটু দেখতে পারি। এটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি বলে দিছি প্রথম যে টপিকগুলো পড়াইছি, যে অনুপাতগুলো পড়াইছি ওগুলাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যে এই অনুপাতটা আছে খেয়াল করো, সম্পত্তির উপর উপার্জন হার, এখানে সম্পত্তির উপর মুনাফার হার ব্যবহার করতে পারবা, সম্পত্তির উপর মুনাফার হার। ঠিক আছে, তাহলে সম্পত্তির উপর মুনাফা, এই যে মুনাফা, তাই উপর হচ্ছে নিট মুনাফা, আর কার উপর, সম্পত্তির উপর, তার নিচে হচ্ছে সম্পত্তি। আর সম্পত্তিটা কি ব্যবহার করবা, গড় সম্পত্তি। এখন মনে আছে নিশ্চয়ই গড় সম্পদ বের করার সূত্র কি, গড় সম্পদ বের করার কি? আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা বলতেছিলাম, তাহলে গড় সম্পত্তি বের করার সূত্র কি বলো তো ভাইয়া, প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ডিভাইড বাই 2। এখন প্রারম্ভিক সম্পদ আর সমাপনী সম্পদ যদি না থাকে, এই যে দেখো নিচে লেখা আছে গড় সম্পদ ইকুয়ালস টু প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ভাগ 2। এখন অঙ্কে যদি প্রারম্ভিক সম্পদ না থাকে তাহলে সমাপনী সম্পদই গড় সম্পত্তির আওতায় বসে যাবে। ব্যাস হয়ে গেল। এতটুকু আশা করছি সবার ক্লিয়ার, এতটুকু আশা করছি সবার ক্লিয়ার। সূত্রগুলো লিখতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবে, সবাই সূত্রগুলো লিখতেছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। আমরা তিনটা করে এরকম করে 9টা সূত্র লিখছি এখন পর্যন্ত, আমরা তিনটা করে এরকম করে 3 3 9টা সূত্র লিখছি, সবাই লিখতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই অনুপাতগুলো লিখতেছো কিনা একটু কমেন্টে জানাও। ওকে, আর ঋত্বিকা আর কাজের সোয়াদ দুইজনে লেখো, বাকিটা কি লেখো না? তাহলে এগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে অফলাইনে ক্লাসে পড়াইছিও। আচ্ছা, আর তাহলে তিনটা 3 3 9টা, আর 2টা সূত্র করে আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাব। আর 2টা সূত্র পড়বো শুধু আমরা। ওকে, তো এবার যে টাইটেলটা পড়বো অর্থাৎ যে সূত্রগুলো আমরা পড়বো সেটা কি খেয়াল করতে হবে। এবার পড়বো হচ্ছে সচ্ছলতা যাচাই অনুপাত। কি পড়বো ভাই বলেন তো? সচ্ছলতা যাচাই অনুপাত। খেয়াল করেন, এটাই আমাদের শেষ কাজ, অর্থাৎ অনুপাতের যে স্যার প্রথমেরটা পাইনি লিড করে আসছিল। আচ্ছা ঠিক আছে,
ওকে, এখানে খেয়াল করো। তাহলে আমরা এবার হচ্ছে অনুপাতের সর্বশেষ টাইপটা পড়তেছি আমরা, সচ্ছলতা অনুপাত। কি অনুপাত? সচ্ছলতা যাচাই অনুপাত, অর্থাৎ সলভেন্সি রেশিও। এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের সচ্ছলতা যাচাই করব। কি সচ্ছলতা? সচ্ছলতা দুই ধরনের হয়, স্বল্পমেয়াদী সচ্ছলতা, দীর্ঘমেয়াদী সচ্ছলতা। খেয়াল রাখতে হবে, এখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিই। সচ্ছলতা দুই ধরনের হয়। সচ্ছলতা কয় ধরনের হয়? সচ্ছলতা স্বল্প মেয়াদী, স্বল্পমেয়াদী সচ্ছলতা, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী সচ্ছলতা। এখন আমরা এই দুই ধরনের অনুপাতই করছি, তাহলে মনে রাখবা স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় তারল্য অনুপাতের জানা কি দ্বারা? তারল্য অনুপাত দ্বারা। কি দ্বারা? তারল্য অনুপাত দ্বারা। ভালো করে খেয়াল করতে হবে, এগুলা খাতার মধ্যে লিখে ফেলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং। স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় তারল্য অনুপাত দ্বারা। বা স্বল্পমেয়াদী সচ্ছলতা বলতে কি বোঝায়? স্বল্পমেয়াদী সচ্ছলতা বলতে বোঝায় চলতি দায় পরিশোধের ক্ষমতা। কি বোঝায়? চলতি দায় পরিশোধের ক্ষমতা বোঝায়। পরিশোধের ক্ষমতা বোঝায়, ক্ষমতা বোঝায়। তাহলে স্বল্পমেয়াদী সচ্ছলতা বলতে বোঝায় চলতি দায় পরিশোধের ক্ষমতা, এবং এটা পরিমাপ করা হয় তারল্য অনুপাত দ্বারা। এখন দীর্ঘমেয়াদী সচ্ছলতা বলতে বোঝায়, দীর্ঘমেয়াদী যে দায় আছে, দীর্ঘমেয়াদী অথবা স্থায়ী দায় আছে যেগুলা, এই স্থায়ী দায়গুলা পরিশোধ করার ক্ষমতা। এই স্থায়ী দায়গুলা কি করার ক্ষমতা? পরিশোধ করার ক্ষমতা। তাহলে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতাকে বোঝাচ্ছে দীর্ঘমেয়াদী সচ্ছলতা। এবং এই দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় কি অনুপাত দ্বারা? সচ্ছলতা অনুপাত দ্বারা। কি অনুপাত দ্বারা? সচ্ছলতা অনুপাত দ্বারা। কি অনুপাত দ্বারা? সচ্ছলতা অনুপাত দ্বারা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। আমি কি বললাম ভাই, ভালো করে খেয়াল করে দেখো, যে স্বল্পমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় কিসের মাধ্যমে? তারল্য অনুপাত দ্বারা। আর স্বল্পমেয়াদী সচ্ছলতা বলতে বোঝানো হয় চলতি দায় পরিশোধের ক্ষমতা। এখন দীর্ঘমেয়াদী সচ্ছলতা বলতে কি বোঝায়? এই যে তোমার যে দীর্ঘমেয়াদী ঋণ আছে, তোমার যে স্থায়ী দায় আছে, মানে স্থায়ী দায় বলতে তো আমরা ঋণকে বুঝি, তাই না? ওইটা পরিশোধ করার ক্ষমতা, এবং এটা পরিশোধ করার ক্ষমতা আমরা কিসের মাধ্যমে যাচাই করব? সচ্ছলতা যাচাই অনুপাতের মাধ্যমে। সচ্ছলতা মানে সলভেন্সি বোঝায়, ঠিক আছে? শুধু সচ্ছলতা বলতে আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই অনুপাতকেই নির্দেশ করে বলে আমরা মনে করব। আচ্ছা, এখন আসো প্রশ্নে, অর্থাৎ তুমি যদি ব্যাখ্যাটা ভালো করে খেয়াল করো খুব ইজিলি বুঝতে পারবা সচ্ছলতা অনুপাত কি বলতেছে। একটু দেখো, খেয়াল করো। বলছে যে অনুপাত, এটা একেবারেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এগুলা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখানে বলা হচ্ছে সচ্ছলতা অনুপাত, বলছে যে অনুপাত প্রতিষ্ঠানের ঋণ বা দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। ঋণ বা দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে, যে তোমার যে ঋণ নিছো, তোমার যে দায় আছে, এটা তুমি পরিশোধ করতে পারবা কিনা। এবং খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। কি ক্ষমতা? দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার মতো এবিলিটি তোমার আছে কিনা। তাহলে সচ্ছলতা যাচাই অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়? দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেটা যাচাই বাছাই করা হয়। আর চলতি দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা সেটা যাচাই করবা কিসের মাধ্যমে? তারল্য অনুপাত দ্বারা। সেটা যাচাই করবা কিসের মাধ্যমে? সেটা যাচাই করবা তারল্য অনুপাতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই বলেন তো? তারল্য অনুপাতের মাধ্যমে। প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ, যত বেশি প্র্যাকটিস করবেন ব্যাপারগুলো আপনার জন্য তত বেশি ইজি হবে। আপনারা কিন্তু আজকের ক্লাসটা শেয়ার করলেন না, তার মানে হয়তো এডমিশনের যে ফ্রি ক্লাস, সেই এডমিশনের ফ্রি ক্লাসগুলো আপনারা আসলে তেমন চাচ্ছেন না। এই ফ্রি ক্লাস না হলে আপনাদের তেমন কোনো সমস্যা নাই আশা করছি। তাহলে এডমিশনের ফ্রি ক্লাসগুলো নেওয়া নিয়ে আমাকে চিন্তা করতে হবে, একাডেমিক ক্লাসের দিকে আমাকে একটু বেশি ফোকাস করতে হবে। এডমিশনের ক্লাসের দিকে নজর একটু কম দিয়ে আমাদেরকে একাডেমিক ক্লাসের দিকে মনোযোগী হতে হবে, যেহেতু আপনাদের এই বিষয়ে কি আগ্রহ কম দেখা যাচ্ছে, শেয়ার করতে চাচ্ছেন না, ক্লাসে মনোযোগী না। ওকে, আসেন তাহলে যে বিষয়টা খেয়াল করেন। তাহলে এখান থেকে জাস্ট দুইটা অনুপাত শিখবো আমরা। কয়টা অনুপাত শিখবো? দুইটা, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আমরা বলবো ঋণ মূলধন বা দায় মালিকান অনুপাত। এই রে ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত, ঋণ মূলধন বা দায় মালিকান অনুপাত। এই অনুপাতের নামটা থেকে সূত্র মনে রাখা যায়। এই অনুপাতের নামটা থেকে কি মনে রাখা যায়? সূত্র মনে রাখা যায়। কিভাবে খেয়াল করতো ভাইয়া? ঋণ মূলধন, এই ঋণ মানে দায়, এই মূলধন মানে মালিকানা। তাহলে ঋণ মূলধন বা দায় মালিকানা অনুপাত একই কথা। তাহলে এই যে এই মাঝখানে যদি তুমি একটা হাইফেন দাও, তুমি যদি চিন্তা করো, তাহলে দায় আর মালিকানা, তাহলে উপরে থাকবে দায়, নিচে থাকবে মালিকানা। উপরে থাকবে দায়, নিচে থাকবে মালিকানা। দেখো তো, উপরে আছে দায়, নিচে আছে মালিকানা। উপরে আছে দায়, নিচে আছে কি? মালিকানা। এখন তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে,
এখানে যে দায় মালিকানা অনুপাতের সূত্র কি, উপরে হচ্ছে দায়, নিচে হচ্ছে মালিকানা। এখন তুমি এটা কিভাবে ভালো করে লিখবা, উপরে লিখতে হচ্ছে মোট বহির্দায়। এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া মোট বহির্দায় বলতে কি বোঝায়, সূত্র তো মনে থাকবে, দায় মালিকানা, উপরে দায় নিচে মালিকানা সূত্র। এখন মোট বহির্দায় বলতে বোঝায়, মনে রাখবা এই বহির্দায় বলতে বোঝায় চলতি প্লাস দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় যদি আমি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব মোট বহির্দায়। কারণ এই জিনিসটা অনেকে হয়তো জানো না, a = l প্লাস এর ওই যে বিষয়টা আছে এটাকে বলা হয় অন্তদায়, এই অংশটাকে বলা হয় অন্তদায়, আর এই এলটাকে বলা হয় বহির্দায়। এলটাকে কি বলা হয়, বহির্দায়। তাহলে এই এল বলতে আমরা কি বুঝি, দায়। তো দায় কয় ধরনের আছে, দায় আছে দুই ধরনের, একটা হচ্ছে চলতি আরটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী। তাহলে দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় যোগ করলে আমরা পেয়ে যাব মোট বহির্দায়। দীর্ঘমেয়াদী দায় চলতি দায় যোগ করলে পেয়ে যাব কি ভাই বলো তো, মোট বহির্দায়। বাস। এবার আসো মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। সোজা হিসাব যদি তুমি মনে রাখতে চাও যে মালিকানা সত্ত্ব বের করার জন্য, এই যে দেখো বহির্দায় সূত্র এখানেও দিয়ে দিচ্ছি, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, শেষ। এবার আসো এই যে বিষয়টা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের ফর্মুলা। কিসের ফর্মুলা ভাই বলো তো, মালিকানা সত্ত্বের ফর্মুলা। এই মালিকানা সত্ত্বের ফর্মুলাটা কি যদি একটু খেয়াল করো, মালিকানা সত্ত্বের ফর্মুলাটা যদি একটু খেয়াল করো, তুমি খেয়াল করো, মালিকানা সত্ত্ব তুমি দুই ভাবে বের করতে পারবা। একটা হচ্ছে তুমি হচ্ছে সম্পদের সাইড দিয়ে বের করতে পারবা, আরটা হচ্ছে তুমি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ দ্বারা বের করতে পারবা। তাহলে এখানে যদি তুমি দেখো এই যে মালিকানা সত্ত্ব বের করা হয়েছে, মালিকানা সত্ত্ব কিভাবে বের করেছে, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করে হচ্ছে সঞ্চিতি সমূহ, মানে যে কোনো সঞ্চিতি, সোজা কথা। তারপর হচ্ছে অবন্টিত মুনাফা। এই অবন্টিত মুনাফা মানে কি জানো, এই অবন্টিত মুনাফা মানে হচ্ছে সংরক্ষিত সংরক্ষিত আয়। কি বলো তো ভাইয়া, সংরক্ষিত আয়। তাহলে আমরা মালিকানা সত্ত্ব বের করার ফর্মুলা দেখলাম যে মূলধন, সোজা কথা তুমি কি মনে রাখবা, মূলধন এটা শেয়ার মূলধন নিশ্চয়ই। এখন মূলধন দুই ধরনের, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার থাকে। তার সাথে সকল প্রকার সঞ্চিতি উদ্বৃত্ত যোগ করবা, তারপরে সংরক্ষিত আয় যোগ করবা, অলিক সম্পদ বাদ দিবা। কি বাদ দিবা ভাই বলো তো, অলিক সম্পদ। এখন অলিক সম্পদ কোনগুলা, অলিক সম্পদ নিশ্চয়ই তোমরা চিনো, অলিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছে। অলিক সম্পদ তোমাকে বাদ দিতে হবে। অলিক সম্পদগুলা কি কি, অলিক সম্পদ যেমন ধরো হচ্ছে শেয়ার, শেয়ার অবহার লিখে নিতে পারো। তারপর ধরো হচ্ছে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। তারপর ধরো হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, তারপর তুমি লিখতে পারো হচ্ছে শেয়ার, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। কি সংক্রান্ত খরচ, শেয়ার বিক্রি সংক্রান্ত সংক্রান্ত খরচ। কারণ শেয়ার বিক্রি সংক্রান্ত খরচগুলো কি ভাইয়া, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচগুলো যেমন হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তরি, ব্যাংক চার্জ, এগুলো। তাহলে এগুলো হচ্ছে তোমার কি সম্পদ, এগুলো হচ্ছে তোমার অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ। এগুলো থাকলে তোমাকে অবশ্যই কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এগুলো থাকলে অবশ্যই কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এবং এটার আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই যে মালিকানা সত্ত্ব ইকুয়ালস টু মোট সম্পদ মাইনাস মোট বহির্দায়। কি দেয় বলো তো ভাইয়া, বহির্দায়, ঠিক আছে, মাইনাস অলিক সম্পদ। কি সম্পদ বলো তো, অলিক সম্পদ। তুমি চাইলে যদি তুমি সম্পত্তির অংশ অর্থাৎ সম্পদের সাইড দিয়ে তুমি হচ্ছে মালিকানা সত্ত্ব বের করতে চাও, তাহলে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। মোট সম্পদ থেকে মোট বহির্দায় বাদ দিতে হবে, অর্থাৎ মোট দায় বাদ দিবা আর হচ্ছে অলিক সম্পদটা বাদ দিবা, ঠিক আছে? মোট সম্পদ বাদ দিবা আর হচ্ছে অলিক সম্পদটা বাদ দিবা, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছ। কি পেয়ে যাচ্ছ, মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে মালিকানা সত্ত্ব আমরা কয়ভাবে বের করতে পারি, মালিকানা সত্ত্ব আমরা দুই সাইড দিয়ে বের করতে পারি। তাহলে কিভাবে বের করতে পারি, আমরা মূলধনের অংশ দিয়েও বের করতে পারি, আমরা হচ্ছে সম্পদের সাইড দিয়েও বের করতে পারি। আমরা এতটুকু অংশ লিখছি কিনা সবাই, এখন পর্যন্ত যা যা আলোচনা করলাম সবকিছু তোমরা খাতায় লিখছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত যা যা লেখা হয়েছে সবকিছু খাতার মধ্যে নোট ডাউন করছো কিনা। হ্যাঁ, সবাই আরেকটা সূত্র পরে আমরা প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? সো যে যত বেশি প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তুমি পেইড কোর্সে পড়ো, তুমি ফ্রি পড়ো, তুমি এই দুইটা ক্লাস করলে তুমি একাডেমিক স্টুডেন্ট হও আর তুমি এডমিশন স্টুডেন্ট হও, ইনশাআল্লাহ তোমার আর খুব বেশি প্রবলেম থাকার কথা না, বা থাকবে না আশা করছি, থাকবে না আশা করছি। ওকে,
তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তারপর আসো আরেকটা সূত্র আমরা দেখে আমরা মোটামুটি আমরা আমাদের হচ্ছে আমাদের আমরা যেটা করবো আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়ে। সবার রেসপন্স আশা করছি, রেসপন্স চাই, আমরা তো রেসপন্স করতে চাও না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে না জানালেই নয় এবং যেটা জানাটা একেবারে জরুরি, সে বিষয়টা হচ্ছে বিনিয়োজিত মূলধন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকা উচিত এবং এটা খুবই ভাইটাল একটা পার্ট, খুবই ভাইটাল একটা পার্ট, ঠিক আছে? এই যে এই জিনিসটা যদি একটু দেখো, এই জিনিসটা এই যে এটা একটু দেখতে পারো, বিনিয়োজিত মূলধনের সূত্র দেখতে পারো, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, নেট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এই জিনিসটা একটু লিখে রাখতে পারো খাতার মধ্যে, এই জিনিসটা একটু খাতার মধ্যে লিখতে পারো যে কি করতে হবে, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, সূত্র হচ্ছে নেট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। এখন ঝামেলাটা যে জায়গায় হয়, এই স্যার আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন একটা ক্লাস নিয়ে, ওটার তো ক্লাস হইতেছে, এটা তো অলরেডি 2টা ক্লাস হয়েছে, ক্লাসগুলো করেন না আপনি? এই সূত্রটার মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমার এই বিনিয়োজিত মূলধন বের করা। আগে তোমরা সূত্রটা লেখো খাতার মধ্যে, সবাই এই সূত্রটা লেখো, 6 নম্বর সূত্রটা খাতার মধ্যে লেখো, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা। যদি এই সূত্রটা পরীক্ষা না আসে তাহলে এতটুকু আসতে পারে, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা আমি একটা কম্পারিজন চার্ট দিয়ে তোমাকে দেখাচ্ছি, তুমি আগে খাতার মধ্যে বিষয়টা লেখো, একটু লেখো, তারপরে পাশাপাশি দুটো সূত্র আমি যদি দেখাই তোমার মনে রাখতে সুবিধা হবে। আগে সূত্রটা লেখো, লেখা বলো সূত্র লেখা হয়েছে কিনা। সবাই লেখা হয়েছে কিনা একটু কমেন্টে জানাও, একটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা, এই সূত্রটা লিখছো কিনা। নিচের কিছু লিখতে হবে না, শুধু সূত্রটা লেখো, তারপরে আমি বাকি অংশটুকু দেখাচ্ছি। বিদা লেখছো, তাহমিনা লেখছো, ওকে। তোমাকে একটা জিনিস আমি যদি একটু কম্পারিজন বিষয়টা তোমাকে যদি দেখাই, তোমার বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে। একটু খেয়াল করতে হবে স্যার কি দেখাচ্ছি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো ভাইয়া, এখানে তোমাকে দুইটা অংশ ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মালিকানা, মালিকানা সত্ত্ব কিভাবে বের করে, আরটা হচ্ছে বিনিয়োজিত, বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? তো এই দুইটার আমি পাশাপাশি রেখে যদি তোমাকে সূত্রগুলা দেখাই, তোমার মনে রাখতে সুবিধা হবে। কিভাবে খেয়াল করো, যদি বিনিয়োজিত মূলধন তুমি বের করো, যেমন ধরো আমরা মালিকানার সত্ত্ব তো অলরেডি শিখছি, প্রথমে সম্পত্তির দিকে এটা লিখি। আমি একটা সূত্র লিখছি যে মোট সম্পদ মাইনাস হচ্ছে মোট দায়, তাই না ভাইয়া? মোট দায় মাইনাস কি সম্পদ, পলিক সম্পদ। এই সূত্র কিন্তু আমরা অলরেডি লিখছি, ওকে। তো তুমি যদি মালিকানা সত্ত্ব বের না করে যদি বিনিয়োজিত মূলধন বের করতে চাও, তাহলে দেখো পরিবর্তনটা কি হবে, মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস মৌলিক সম্পদ। তুমি যদি একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো, যে আমরা ওইখানে অর্থাৎ ওই অংশটাতে আমরা কি ব্যবহার করছি, আমরা ওই অংশটাতে ব্যবহার করছি হচ্ছে সব, মানে সব বলতে কি বোঝাচ্ছি, আমরা মোট দায় ব্যবহার করছি। মোট দায় মানে বুঝো তো, মোট দায় মানে হচ্ছে চলতি, চলতি প্লাস দীর্ঘমেয়াদী। মোট দায় মানে কি, চলতি প্লাস দীর্ঘমেয়াদী, অর্থাৎ চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় দুইটাই আমাকে বাদ দিতে হবে। কার সময়, মালিকানার সত্ত্ব নির্ণয় করার সময়। কিন্তু যখন আমি কি নির্ণয় করতেছি, যখন আমি নির্ণয় করতেছি হচ্ছে বিনিয়োজিত মূলধন, তখন আমাকে শুধু চলতি দায়টা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, শুধু চলতি দায়টা বাদ দিতে হবে। আর এখানে আমার কি বাদ দিতে হবে, মোট দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় দুইটাই বাদ দিতে হবে। পার্থক্য যদি মনে রাখো, পাশাপাশি রেখে যদি মনে রাখো, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে না। এরপর আসো, যদি এইটা অথবা অর, আরেকটা সূত্র আছে,
সেই সূত্রটা কি? আমরা যদি এটা মূলধনের দিক দিয়ে বের করি তাহলে এটা সংক্ষেপে যদি লিখি মূলধন, আমি কেন মূলধন লিখলাম? কারণ মূলধন লিখলাম সংক্ষেপে, এখানে শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন হইতে পারে, অগ্রাধিকার শেয়ার মূলধন হইতে পারে। মূলধন প্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি যেটাই হোক না কেন আমরা লিখবো, প্লাস লিখবো আমরা হচ্ছে সংরক্ষিত মুনাফা বা আয়, ঠিক আছে, সংরক্ষিত মুনাফা বা আয়, মাইনাস করে দিব হচ্ছে অলিক সম্পদ। কি বাদ দিয়ে দিব? অলিক সম্পদ বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিব? অলিক সম্পদ বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিব? অলিক সম্পদ। ভালো করে খেয়াল করতে হবে পার্থক্যটা কোন জায়গায়। এখন এইখানে যখন তুমি বিনিয়োজিত মূলধন বের করবা, সেম জিনিস লিখবা, একেবারে সেম, কোনো ধরনের পরিবর্তন হবে না। যেমন ধরো মূলধন লিখবা প্লাস, তারপর লিখবা হচ্ছে সঞ্চিতি, তারপর লিখবা হচ্ছে সংরক্ষিত মুনাফা প্লাস দীর্ঘমেয়াদী দায়। দেখো পার্থক্যটা খেয়াল করতে হবে, দীর্ঘমেয়াদী দায় মাইনাস অধিক সম্পদ, তাহলে পার্থক্যটা যদি তুমি বোঝার চেষ্টা করো তাহলে পার্থক্যটা তোমাকে একটু বুঝতে হবে কোন কোন জায়গায়। এভাবে যদি পাশাপাশি রেখে পড়ো তাহলে তোমার দীর্ঘদিন মনে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে এক্সট্রা একটা জিনিস আসছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে, এখানে একটা এক্সট্রা জিনিস আসছে দীর্ঘমেয়াদী দায়। আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার এটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু ওখানে ছিল হচ্ছে মোট দায়, এখানে আছে চলতি দায়। যদি এইভাবে দুইটা সূত্র যদি তুমি পাশাপাশি রাখো তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। আর আমাকে একটু কমেন্টে জানিও দুইটা সূত্র ক্লিয়ার হয়েছে কিনা, এবং এখান থেকে অনেক বেশি পরীক্ষার প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে এই দুইটা সূত্র যদি ইনশাল্লাহ আমরা পারি বা বুঝি তাহলে আমাদের এই অনুপাত বিশ্লেষণে খুব ভালো একটা কাজে আসবে। স্পেশালি যারা 25 ব্যাচের স্টুডেন্ট তাদের তো কাজে লাগবে, এবং যারা হচ্ছে 24 ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরও একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো সবাই একটু কমেন্টে জানাও সূত্র দুইটা লিখছো কিনা এবং তুলনামূলক পার্থক্যটা বুঝতে পারছো কিনা। সূত্র দুইটা লেখার পাশাপাশি তুলনামূলক পার্থক্য বুঝতে পারছো কিনা। আগামীকালকে আর্থিক বিবরণীর ক্লাস হবে, আগে থেকে বলে রাখলাম। আপনারা কষ্ট করে আর কিছুক্ষণ থাকেন, আমরা কিছু প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করব। আর আপনাদের যে রেসপন্স, এডমিশনের ছেলেমেয়েদের এত রেসপন্স, ইমোশনাল হয়ে গেলাম, ক্লাস আর নিব কিন্তু সেটা নিয়ে রিথিঙ্ক করতে হবে। সবাই সূত্র দুইটা লিখছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। এত সূত্র কিন্তু লাগবে না, কথা বুঝছেন কিনা? এত সূত্র কিন্তু পরীক্ষায় লাগবে না। মূলত প্রথম দিকে যেগুলা পড়াইছি ওগুলাই সব থেকে বেশি আসে, ওগুলাই সব থেকে বেশি আসতে দেখা যায়। আপনি জাস্ট এগুলা মাথায় রেখে পড়তে বসেন, দেখবেন যে অলমোস্ট সকল ধরনের প্রশ্নই আপনার কমন পড়বে, সবকিছু আপনি পারবেন, কোনো কিছু আপনার মানে হচ্ছে অজানা থাকবে না। তবে দেখা যাবে মাঝে মাঝে দুই একটা নতুন নতুন প্রশ্ন আসতে পারে, সে দুই একটা নতুন সূত্র আপনাকে শিখে ফেলতে হবে, কি করে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। সবকিছু এই দুটো সূত্র দিয়ে কভার হবে না, কয়েকটা নতুন সূত্র, যেমন ধরুন হচ্ছে শেয়ার প্রতি আয় অনুপাত, অর্থাৎ ইপিএস, আর্নিং পার শেয়ার, এই শেয়ারটা আসে। সো এটা একটা আবার কয়েক জায়গায় আসছে, এটা দেখে নিলে হয়ে গেল, শেষ। আশা করি লেখা শেষ। এখন আরেকটা জিনিস আমরা হচ্ছে আরেকটা সূত্র দিয়ে শেষ করব, সেটা হচ্ছে দায় সম্পদ অনুপাত। এটা লিখেন, এটা যদিও খুব একটা বেশি আসে না, তারপর লিখে রাখেন দায় সম্পদ অনুপাত। তাহলে এই সূত্র মনে রাখা সহজ। তাহলে উপরে থাকবে দায়, নিচে থাকবে সম্পদ, তাই তো? উপরে থাকবে দায়, নিচে থাকবে কি সম্পদ, কিন্তু যোগ করে দিবেন কি মোট সম্পদ মোট দায়, এই তো শেষ। দায় সম্পদ অনুপাতের সূত্রটা কি বলেন তো? উপরে দায় নিচে সম্পদ। তাহলে উপরে কি হবে? উপরে হবে মোট দায়, নিচে হবে মোট সম্পদ। উপরে হবে মোট দায়, নিচে হবে কি মোট সম্পদ, শেষ। সবাইকে লিখছেন? আশা করছি এতটুকু পর্যন্ত সবার হয়ে গেছে। এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সবকিছু কিন্তু এই সূত্রের আওতায় আসবে না, কয়েকটা নতুন বিষয়, নতুন সিস্টেম, নতুন ফর্মুলার আসবে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই বিষয়টা আপনার তত বেশি আওতায় চলে আসবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি অলরেডি আপনাকে হচ্ছে 11টা সূত্র পড়াইলাম। কয়টা সূত্র পড়াইলাম? 11টা সূত্র। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, দেনাদায় আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত, তারপরে হচ্ছে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, সম্পত্তির উপর মুনাফার হার বা বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, দায় মালিকানা অনুপাত, দায় সম্পদ অনুপাত, দায় মালিকানা অনুপাত আর দায় সম্পদ অনুপাত। এই হচ্ছে টোটাল 11টা সূত্র আপনাকে আমি পড়াইছি। কয়টা সূত্র পড়াইছি?
11টা। আমি আশা করছি এর বাইরে লাগবে না। তবে ইপিএসটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়, ইপিএস আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়, কি বলেন তো, শেয়ার প্রতি আয়, এই সূত্রটা দিয়ে গুচ্ছ সহ ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা প্রশ্ন আসতে দেখা গেছে। সূত্র লিখে রাখতে পারেন, নিট লাভ মাইনাস অগ্রাধিকার লভ্যাংশ, কি লভ্যাংশ বলেন তো, অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ দিবেন ওইটা ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের সংখ্যা, সাধারণ শেয়ারের সংখ্যা লিখে রাখেন। একেবারে সবকিছু দেওয়া থাকে, জাস্ট বসাই দিলেই হবে। কি বলেন তো, শেয়ার প্রতি আয়, ইপিএস আর্নিং পার শেয়ার, সূত্র কি, মোট লাভ মাইনাস অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের সংখ্যা, মোট লাভ নিট লাভ মাইনাস অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের সংখ্যা, 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 ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের সংখ্যা। আশা করছি এই পর্যন্ত আমাদের যা যা লিখছি সবকিছু আপনারা লিখছেন। এবার আমরা কিছু জটপট প্র্যাকটিস দেখব। আশা করছি এরপর আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন এই চ্যাপ্টারে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের পেজে প্রবলেমটা দেখেন, আমাদের পেজে আপনারা যারা রেগুলার ক্লাস করেন 10 জন স্টুডেন্টকে আমাদের ক্লাসে থাকে, মিনিমাম 40 to 50 স্টুডেন্ট আমাদের ক্লাসে থাকে। সো আমাদের পেজে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে, আমার দুঃখজনক ব্যাপার, আমি আসলে একটু ফ্রাস্ট্রেশনও আছি। এরকম পরিস্থিতি, এরকম কষ্ট করে ক্লাস নিয়ে যদি স্টুডেন্টই না থাকে তাহলে আসলে মোটিভেশন কাজ করে না। সো তোমরা যদি একটু সবাই মিলে হেল্প করো, একটু অ্যাক্টিভ থাকো, তাহলে হয়তো বা দ্রুত এই প্রবলেমটা আসলে দূর হয়ে যাবে। এই যে রেস্ট্রিকশনের কারণে দেখা যাচ্ছে যে আসলে রিচ একেবারে ডাউন হয়ে গেছে। সবাই একটু শেষ বেলায় এসে আমরা একটু শেয়ার করতে পারি। আমরা কি প্র্যাকটিস করব? তোমরা 5-6 জন স্টুডেন্ট আসো, এই দেখো মোটিভেশন কিন্তু অলরেডি আকাশে উঠে গেছে। তোমরা 5-6 জন আসো, একটু যদি প্র্যাকটিস না দেখো তাহলে আসলে এতক্ষণ ধরে যা পড়লা তার আসলে কোনো অর্থ থাকে না। সবাই একটু শেষ না করে যাব না, আমরা একেবারে শেষের দিকে আসি। আমরা কিছু প্রশ্ন দেখে আমরা শেষ করবো আজকের মতো ক্লাস। আর হচ্ছে এই শীটগুলা অবশ্যই তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত করা, তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, আমরা কোনো সমস্যা নেই। তো একটা প্রশ্ন দেখো, কেউ একটা প্রশ্ন না দেখলে আসলে তুমি বুঝতে পারবে না তোমার প্রস্তুতিটা কেমন হলো, ঠিক আছে? এই যে খেয়াল করো 24 নাম্বার, আমরা প্রত্যেকটা সূত্র থেকে একটা করে প্রশ্ন দেখার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে আর কি। খেয়াল করো ভাইয়া, এই যে দেখো 24 নাম্বার প্রশ্ন, মাওলানা ভাসানী শেখ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে কি অনুপাত, মোট লাভ অনুপাত নির্ণয় করতে বলছে। কি অনুপাত ভাই বলো তো? মোট লাভ অনুপাত। এখন তুমি জানো মোট লাভ অনুপাত, লাভ মানে বিক্রয়ের উপর নির্ভরশীল, তাহলে সূত্র দেখো তো ভাইয়া, মোট লাভ অনুপাত ইকুয়ালস টু উপরে মোট লাভ, নিচে হচ্ছে নিট বিক্রয়, ইনটু করতে হবে 100 দ্বারা। তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। দেখো অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া আছে 2 লাখ, ক্রয় দেওয়া আছে 1 লাখ, তাহলে আমার কি ক্রয়ের কোনো দরকার আছে? এই ক্রয়ের কোনো দরকার নাই। তারপরে দেওয়া আছে মূলধন, এই মূলধনের কোনো দরকার নাই, তাহলে আমার লাগবে বিক্রয়। তাহলে বিক্রয়টা নিচে বসাই দেবো। বিক্রয় আছে কত ভাই দেখো তো? 2 লাখ। বিক্রয় আছে কত? বিক্রয় আছে হচ্ছে 2 লাখ, তাহলে নিচে বসাই দেবো 2 লাখ। তারপরে দেখো হচ্ছে এখানে মোট লাভ দেওয়া আছে কত? মোট লাভ দেওয়া আছে 6000। মোট লাভ দেওয়া আছে কত হাজার? মোট লাভ দেওয়া আছে 2 লাখ, আর এটা হচ্ছে 60,000 হবে। এখানে একটা শূন্য কম আছে, এটা হবে 60,000। কত হাজার হবে? এটা হবে 60,000 ধরে করো, কত হাজার? 60,000। তাহলে উপরে বসাই দাও 60,000, ইনটু করে দাও 100 দ্বারা। কাটাকাটিটা একেবারে সহজ। কি করতে হবে? 1 2 3 4, 1 2 3 4, 1 এখান থেকে 1 কেটে দাও, শেষ। 2 দিয়ে যদি তুমি 6 এর কাটো 3, তাহলে 3 1 কে 3 আর একটা শূন্য, आंसर কত পার্সেন্ট? 30%। সোজা হিসাব। आंसर কত পার্সেন্ট? आंसर হচ্ছে 30%। आंसर কত পার্সেন্ট? आंसर হচ্ছে 30%। आंसर কত পার্সেন্ট? आंसर হচ্ছে 30%। সবাইকে বুঝতে পারছো কিনা বলো? 30% কি হয়েছে? সবথেকে বেশি যে প্রশ্নটা আছে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। কি অনুপাত প্রশ্নটা বেশি আসে? মজুদ আবর্তন অনুপাতের প্রশ্নটা বেশি আসে। সবার কি হয়েছে 30%? সবার কি হয়েছে 30%? যারা এই আসো তোমরা একটু রেসপন্স করো 30% হয়েছে কিনা। %30 হয়েছে কিনা? হ্যাঁ, একটু দ্রুত করার চেষ্টা করবা, আমার আগেও করার চেষ্টা করবা একটু। তারপর আসে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, যেটা সব থেকে বেশি আসে। এই যে দেখো আরেকটা প্রশ্ন যদি দেখি, একটু ক্রিটিক্যাল প্রশ্ন তো অবশ্যই আছে, কিছু প্রশ্ন আছে একটু ক্রিটিক্যাল, এগুলো একটু মানে হচ্ছে স্টাডি করতে হবে ভালো করে। তবে সাধারণত যে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি।
মজুদ আবর্তন অনুপাতটা বেশি আসে পরীক্ষায়, এই যে আমরা মজুদ আবর্তন অনুপাত পাইছি। এই মজুদ আবর্তন অনুপাত করলে আমরা মোটামুটি আমরা একটা ভালো আইডিয়া পাবো। এই যে সুহেল কোম্পানির, আমরা প্রিভিয়াস এর প্রশ্নই নেই, এভাবে আলোচনা প্রশ্ন না পড়ে। এখানে একটা প্রশ্ন সমাধান করবো আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য খুব কাজে আসবে। এই প্রশ্নটা একটু খেয়াল করো ভাই, কি আছে বলছে, মজুদ পণ্যের আবর্তন হার কত দিনে। এই যে দিন, এই দিনে যাব আমরা, কিন্তু আগে আমরা কি বের করবো, মজুদ আবর্তন অনুপাত। কি বের করবো, মজুদ আবর্তন অনুপাত। সো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি বলতো, মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি, মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা কি বলতো, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মজুদ আবর্তন অনুপাত ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এই তো সূত্র, নিঃসন্দেহে এই সূত্র তোমাদের মনে থাকার কথা। আর এই গড় মজুদ বের করতে হয় কিভাবে, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। এই তো, সো এইভাবে আমরা যদি বের করে নিই ডেটাগুলো, তাহলে আমাদের ইনপুট দিলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। তাহলে চলো আমরা দেখি আমাদের রেজাল্টটা কিভাবে আসে। এখন খেয়াল করো প্রশ্নের মধ্যে কি আছে, যদি একটু খেয়াল করে দেখো। বলছে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত, দেখো তো ৮০,০০০। সমাপনী মজুদ দেওয়া আছে হচ্ছে ১,১০,০০০। প্রারম্ভিক মজুদ হচ্ছে ৮০,০০০, সমাপনী মজুদ দেওয়া আছে ১,১০,০০০। তাহলে ১,১০,০০০ প্লাস হচ্ছে ৮০,০০০ ডিভাইডেড বাই কত, ২। তাহলে আমরা পেয়ে যাবো গড় মজুদ। তাহলে ১,৮০,০০০ আর হচ্ছে ১০ ১,৯০,০০০। ১,৯০,০০০ যদি তুমি ২ দ্বারা ভাগ করো, তাহলে आंसर হবে হচ্ছে ১,৪৫,০০০। কত হাজার হবে, ১,৪৫,০০০। তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের গড় মজুদ বের হইছে ১,৪৫,০০০। গড় মজুদ কত বের হবে, গড় মজুদ বের হইছে ১,৪৫,০০০। এটা হচ্ছে আমার কি মজুদ, গড় মজুদ। আচ্ছা, এবার লাগবে হচ্ছে আমার কি, এবার লাগবে হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। কি লাগবে, বিক্রিত পণ্যের, সহজ করে দেওয়া আছে পণ্যের বিক্রয় ব্যয়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে ২,৮৫,০০০ টাকা। কত হাজার টাকা দেওয়া আছে, ২,৮৫,০০০ টাকা দেওয়া আছে। পণ্যের বিক্রয় ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয়। পণ্যের বিক্রয় ব্যয় মানে কি, বিক্রিত পণ্যের ব্যয়। পণ্যের বিক্রয় ব্যয় মানে কি, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত হাজার টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে হচ্ছে ২,৮৫,০০০ টাকা। তাহলে যদি আমরা যদি এই ইনফরমেশনটা যদি এখানে ইনপুট করি, আমরা যদি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে ২,৮৫,০০০ টাকা বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই হচ্ছে ১,৪৫,০০০ টাকা। তাহলে আমরা যদি এগুলো কাটাকাটি করি, তাহলে হয়ে যাচ্ছে, আমরা রেজাল্ট পেয়ে যাব ১ ২ ৩ ১ ২ ৩ কেটে দিলাম। তাহলে ২৮৫ কে আমরা ১৪৫ দ্বারা ভাগ করব, করলে কত আসে এটা কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ২৮৫ ভাগ হচ্ছে ১৪৫। তো যেহেতু ক্যালকুলেটর সারা করতে হবে, আমাকে আসলে একটু ক্যালকুলেশন গুলো মনোযোগ সহকারে করতে হবে, যেন দ্রুত অ্যান্সার গুলো বের করা যায়। যত দ্রুত করা যাবে। ৯৫ হবে না, আচ্ছা ৯৫ হবে কোনটা, ও ভালো কথা, হ্যাঁ দুঃখিত, এখানে ৯৫,০০০ হবে। ঋত্বিকা ভালো বলছো, ৯৫,০০০ হবে। এখানে আমার একটু ভুল হয়েছে, এই যেটা যেহেতু আমাদের ছিল ১,১০,০০০, কত ছিল ভাই বলো তো, এখানে ১,১০,০০০ ছিল, আর এখানে ছিল হচ্ছে কত ৮০,০০০। তাহলে হবে হচ্ছে ১,৯০,০০০। ১,৯০,০০০ যদি অর্ধেক করি, তাহলে আনসার হবে ৯৫,০০০। কত হাজার হবে, ৯৫,০০০ নিচে থাকবে, ২,৮৫,০০০ উপরে থাকবে। ২,৮৫,০০০ কোথায় থাকবে, উপরে থাকবে। তাহলে ১ ২ ৩ ১ ২ ৩ কাটা। তাহলে ৯৫ দিয়ে আমরা কতকে কাটবো, আমরা ২৮৫ কে কাটবো। ৯৫ দিয়ে আমরা কতকে কাটবো, ২৮৫ কে কাটবো। এখন এটা কিন্তু খুব সহজ ভাবে দেখলে বোঝা যাচ্ছে। এখন তোমরা এটা কিভাবে পারবা, তোমাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে। ৯৫ কে দিয়ে ২৮৫ কে ভাগ করতে হবে, ২৮৫ কে কাটতে হবে। তুমি একটু চিন্তা করো, ৯৫ কে তুমি ডাবল করো, কত হয় বলো তো ভাইয়া। ৯৫ না চিন্তা করো, যদি তুমি ২০০ ১০০ চিন্তা করো, তাহলে হয় ২০০। তাহলে ২০০ থেকে ৫ ৫ ১০ কম, তাহলে ১৯০ হচ্ছে না। তাহলে আরেকটু বাড়াই, তাহলে ৩ বার দেই, তাহলে ৩ ১০০
3 কত 300। তো 300 থেকে তুমি দেখো প্রত্যেকবার কত কম, 5 করে কম। তাহলে 5 করে কমাই দিলে কত কম হয়, 15 কম হয়। এগুলো মুখে মুখে করা যায়। তাহলে 300 থেকে যদি 15 কমাই দাও 285। তার মানে সহজে বোঝা যাচ্ছে যদি আমরা 95 কে যদি আমরা 3 বার গুণ করি, 95 কে যদি 3 বার গুণ করি তাহলে 285 হয়। কত হয়, 285 হয়। তাহলে 95 দিয়ে যদি আমরা এটারে কাইটা ফেলি তাহলে কত হবে, 3। অ্যানসারটা হবে কতবার, 3 বার। অ্যানসারটা কত হবে, অ্যানসার হবে 3 বার। কতবার হবে, অ্যানসার হবে হচ্ছে 3 বার। কয়বার হবে, অ্যানসার হবে 3 বার। কথা কি বোঝা গেছে, অ্যানসার হবে কয়বার, অ্যানসার হবে 3 বার। এই ভাগটা এইভাবে করতে হবে, যত বড় সংখ্যা আসে তখন এগুলো মনে মনে গুণ করে ফেলতে হবে, গুণ করে অ্যানসারগুলো বের করার চেষ্টা করতে হবে। তাহলে অ্যানসার হবে কয়বার বলো তো, অ্যানসার হবে 3 বার। কয়বার হবে, 3 বার। এখন মনে রাখতে হবে যখন দিনে প্রকাশ করতে বলবে, কিসে প্রকাশ করতে বলবে, দিনে। যখন দিনে প্রকাশ করতে বলবে তখন 365 কে ওই বার দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে, ওই বার দ্বারা ভাগ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 365 কে বার মানে কয়বার, 3 বার দ্বারা ভাগ করতে হবে। তাহলে 365 ভাগ হচ্ছে কত, 3। তাহলে 3 দ্বারা যদি একের কাটো তাহলে 1। তারপরে 6 এর মধ্যে যাবে কয়বার, 6 এর মধ্যে যাবে 2 বার। তারপরে 5 এর মধ্যে যাবে কয়বার, 1 বার। তাহলে 3 যদি 5 এর মধ্যে একবার যায় তাহলে আর থাকে কত হচ্ছে 2। 2 এর সাথে একটা শূন্য বসাইলে কত হবে, 2 এর সাথে যদি একটা শূন্য বসাও দশমিক দিতে হবে একটা। আমি ওই যে তোমাকে যে টেকনিকটা শিখাইছিলাম মনে মনে করে ফেলা, অর্থাৎ ভাগ না দিয়ে করে ফেলা। তাহলে 20 এর মধ্যে কয়বার যায়, 20 এর মধ্যে যাবে হচ্ছে কয়বার বলো তো, 318, 6 বার যাবে। তাহলে 18 থাকলো, 121। 121 শুধু একটার মধ্যে আছে, आंसर হচ্ছে 121, 2 বার। ঠিক আছে, কথা বোঝা গেছে। তাহলে এই যে দেখো এগুলা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও তো আমি করব, কত দ্রুত করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কত দ্রুত করব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বা কে কত দ্রুত করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় বা মুখ্য বিষয়। কথা কি ক্লিয়ার? 121.6 সবার মিলে যাবে। 121.6 আশা করছি সবার মিলে যাবে। জগন্নাথ ইউনিভার্সিটি 17-18 সেশন আসছে, অর্থাৎ গুচ্ছ চালু করার আগে, গুচ্ছ চালু করার আগে। আশা করছি এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এখন ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে তোমরা সমাধান করতে পারবা। এই যে একটা প্রশ্ন আসছে দেখো, এই যে একটা প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সালে একটা প্রশ্ন আসছে। এই যে খেয়াল করো 46 নম্বর প্রশ্ন। এই যে সম্পদের টার্নওভার, এই টার্নওভার মানে কি বুঝো? এই টার্নওভার এটা ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে আবর্তন। এটা বাংলা কি বলো তো ভাই? এটা বাংলা হচ্ছে আবর্তন, অর্থাৎ সম্পদ আবর্তন অনুপাত। কি অনুপাত বলো তো? সম্পত্তি আবর্তন অনুপাত। আর তোমার কি মনে আছে সম্পত্তি আবর্তন অনুপাতের সূত্রটা কি লিখছিলাম খাতার মধ্যে? একটু চট করে দেখে নাও। সম্পত্তি আবর্তন অনুপাত, আবর্তন মানে নিচে গড় সম্পদ। আবর্তন মানে কি? আবর্তন মানে হচ্ছে নিচে গড় সম্পদ। তাহলে উপরে কি থাকবে মনে আছে? সম্পত্তি আবর্তন অনুপাতে উপরে কি থাকবে মনে আছে কিনা? উপরে থাকবে নিট বিক্রয়। উপরে কি থাকবে বলো তো ভাইয়া? উপরে থাকবে হচ্ছে নিট বিক্রয়। উপরে কি থাকবে? উপরে থাকবে নিট বিক্রয়। তাহলে আমার এই সম্পত্তি আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে নিট বিক্রয়, নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় সম্পদ। কি থাকবে বলো তো? নিট বিক্রয় ডিভাইড বাই গড় সম্পদ। তাহলে এখন দেখো শুরুতে নিট বিক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা। কত হাজার টাকা দেওয়া আছে? 1,80,000। সিম্পল। তাহলে 1,80,000 কে ভাগ করতে হবে কত দ্বারা? আমাদের গড় সম্পদ দ্বারা। এখন দেখো তুমি প্রারম্ভিক মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ দেওয়া আছে। তাহলে গড় সম্পদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ সমাপনী মোট সম্পদ যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 2 লাখ আর হচ্ছে 4 লাখ। তাহলে 2 লাখ 4 লাখ যোগ করলে কত হবে? 2 লাখ প্লাস হচ্ছে 4 লাখ। তাহলে 2 লাখ প্লাস হচ্ছে 4 লাখ যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 6 লাখকে 2 দ্বারা ভাগ করলে आंसर হবে কয় লাখ? आंसर হবে 3 লাখ। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1,80,000 কে কত দ্বারা ভাগ করতে হবে? 3 লাখ দ্বারা ভাগ করতে হবে। 1,80,000 কত দ্বারা ভাগ করতে হবে? 3 লাখ দ্বারা ভাগ করতে হবে। কয় লাখ? 3 লাখ। তাহলে 1 2 3 1 2 3 1 1 কেটে ফেললাম, শেষ। এবার হচ্ছে আমরা কি করব? উপরে আছে 18 আর নিচে আছে কত? উপরে আছে 18 আর নিচে আছে হচ্ছে 30। তাহলে এটা কিভাবে ভাগ করা যায়? আমরা যদি 6 দ্বারা কাটি তাহলে 3 6 18 আর যে 5 6 30। 3 6 18 কত? 5 6 30। তাহলে 3 কে কত দ্বারা ভাগ করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 কে কত দ্বারা ভাগ করতে হবে বলো তো? 3 কে ভাগ করতে হবে 5 দ্বারা। 3 কে কত দ্বারা ভাগ করতে হবে? 5 দ্বারা। তো 3 এর মধ্যে তো 5 যায় না, তো একটা দশমিক দিতে হবে। কি দিতে হবে? একটা দশমিক। দশমিক দিয়ে একটা শূন্য বসাইতে হবে। তাহলে কত হবে? 5 6 30। 5 6 30 অর্থাৎ কত? দশমিক 0.60%। এই যে উত্তর, 0.60। এটা কিন্তু কেউ আমার আগে করতে পারো না। এটা কিন্তু কেউ আমার আগে করতে পারো না। করে গেছে কিনা? ক্লিয়ার? সো এখন মূল বিষয় হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে, যে তো ঋত্বিকা শেখ করছো, আচ্ছা ভেরি গুড। যে যত বেশি প্র্যাকটিস করবেন এই বিষয়গুলোতে আপনার যে হচ্ছে সমস্যাগুলা
এগুলো দ্রুত কেটে যাবে। এগুলো কি হবে? এগুলো দ্রুত দূর হবে। যার যত প্র্যাকটিস থাকবে এগুলো তত দ্রুত রিমুভ হবে। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো দেখেন, এই যে আরেকটা আসছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, দেখতে পারতেছেন। তো বিনিয়োজিত মূলধনের সূত্র কি? বিনিয়োজিত মূলধন তো দেওয়াই আছে, তাহলে উপরে নি বিক্রয়, বিক্রয় বাই বিনিয়োজিত মূলধন, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করে দিলে आंसर পেয়ে যাবেন। এটা সোজা, এটা করে লাগবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা প্রশ্ন আসছে, কোম্পানির মুনাফার হার কত হবে? কোম্পানির মুনাফার হার কত হবে? তো কোম্পানির মুনাফার হার মানে কি? মুনাফার হার মানে হচ্ছে নেট মুনাফার হার ডিভাইড বাই নেট বিক্রয়। রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন দেখেন, বলছে মুনাফার হার। তাহলে মুনাফার হার বের করার সূত্র কি? উপরে মুনাফা, উপরে মুনাফা, নিচে হচ্ছে কি বিক্রয়, উপরে মুনাফা নিচে কি বিক্রয়। খেয়াল করো, তাহলে নেট আয় মানে মুনাফা দেওয়া আছে 24,000, আর নেট বিক্রয় দেওয়া আছে হচ্ছে 4 লাখ। নেট বিক্রয় দেওয়া আছে কত হাজার? 4 লাখ। তাহলে কি করতে হবে? 24,000 ডিভাইডেড বাই কত? 24,000 ডিভাইডেড বাই 4 লাখ ইনটু কত? 100। তাহলে দেখো 1 2 3 1 2 3 1 2 1 2, 4 দিয়ে যদি তুমি 24 টাকাটা কত হবে? 4 6 24, তাহলে आंसर হবে কত পার্সেন্ট? 6%। যে দেখো 6%। তাহলে মূল বিষয় হচ্ছে সূত্রগুলো মনে রাখা। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে সূত্রগুলো যদি আমি মনে রাখতে পারি, সূত্রগুলো যদি মনে রাখতে পারি, তাহলে এই বিষয়গুলো অটোমেটিক্যালি কিন্তু আমার মাথায় কাজ করবে, আমি এগুলো ব্যবহার করতে পারবো। সূত্রগুলো মনে রাখলে অটোমেটিক্যালি আমরা এই বিষয়গুলো সুন্দর করে কি করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে? চলতি অনুপাত আগেই পড়েছি, নতুন করে পড়ানোর কিছু নাই। দেখো চলতি অনুপাতের বিষয়গুলো কিন্তু বেশি। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটার সমাধান কি হবে বলো তো ভাইয়া? যে একটি ফার্মে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোন অনুপাত? তোমার মনে হতে পারে যে তো এখানে দেখো এই যে তারল্য অনুপাত বলছিলাম কিনা, তারল্য অনুপাতগুলো তিনটা ছিল, চলতি, তড়িৎ আর হচ্ছে কার্যকরী মূল্য। তাহলে आंसर কি হবে? তড়িৎ অনুপাত হবে। এটা না পারার কিছুই নেই। আচ্ছা, এই যে একটা প্রশ্ন আসছে, একটু কনসেপচুয়াল বাট পারা যাবে, খেয়াল করে দেখো। খুবই সহজ প্রশ্ন, কিন্তু খুবই সহজ প্রশ্ন। চলে গেল আবার কোথায়? এই যে একটা প্রশ্ন আসছে, 72 নম্বর প্রশ্নটা যদি একটু দেখো তুমি, পারার মতো প্রশ্ন, কঠিন কিছু না। পারার মতো প্রশ্ন, কঠিন কিছু না। দেখো তোমরা নিজেরাও পারবা, দেখো একটু যদি চেষ্টা করো। বলছে প্রতিষ্ঠানের মোট সম্পদ দেওয়া আছে 60,000 টাকা। বলছে দায় মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ হইলে প্রতিষ্ঠানের মূলধন কত? আর মূলধন বের করার সূত্র কি বলো? মূলধন বের করার সূত্র হচ্ছে সম্পদ মাইনাস দায়, সোজা কথা। সম্পদ থেকে কি বাদ দিতে হবে? দায় বাদ দিতে হবে। তাহলে সম্পদ দেওয়া আছে 60,000, তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে দায়। তো দায় বলতেছে কি? দায় মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ। তাহলে দায় হচ্ছে মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ। তাহলে 60,000 টাকার, 60,000 টাকার কত? 4 ভাগের 1 অংশ। তাহলে 4 15 কত? 60। তাহলে आंसर কত হাজার? 15,000। তাহলে আমরা বোঝা যাচ্ছে দায় হচ্ছে 15,000। তাহলে 15,000 বাদ দিলে আমার উত্তর কত হাজার হবে? 45,000। তাহলে আমার মূলধন হচ্ছে কত হাজার? মূলধন হচ্ছে 45,000। এটাতেও না, এটাতেও না, এটাতেও নাই, তাহলে উত্তর হচ্ছে কি? কোনোটাই নয়। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে কোনোটাই নয়। উত্তর হচ্ছে কি? কোনোটাই নয়। দেখো এই যে জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে, যে এতক্ষণ ধরে তোমাকে আমি যা বলাইলাম, তুমি যদি এই বিষয়গুলো যদি তোমার মনে থাকে, তুমি খুব সহজে সুন্দর করে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তুমি এখানে পাচ্ছ, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এটা পারার জন্য, এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য কিন্তু তোমার যেটা পারতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওই যে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ করাইছে, ওইটা তোমার পারতে হবে। এই প্রশ্নটা সলভ করলে মোটামুটি তুমি অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাইতে পারো, একটু কঠিন আসলেও। বলছে মজুদ আবর্তন অনুপাত। কি অনুপাত? খেয়াল করো ভাইয়া, মজুদ আবর্তন অনুপাত। এখন মজুদ আবর্তন অনুপাত বের করার সূত্র কি? মজুদ আবর্তন অনুপাত বের করার সূত্র হচ্ছে উপরে বিক্রিত পণ্যের ব্যয় থাকবে, নিচে থাকবে হচ্ছে গড় মজুদ। এখন তুমি যদি প্রশ্ন খেয়াল করে দেখো, এই যে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 2,000, সমাপনী মজুদ দেওয়া আছে 3,000, তাহলে আমরা গড় মজুদ পেয়ে গেলাম কত? গড় মজুদ পেয়ে গেলাম হচ্ছে 2,000 প্লাস 3,000 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 5,000 কে 2 দ্বারা ভাগ করলে आंसर হবে 2,500। তাহলে গড় মজুদ পেয়ে গেলাম 2,500। ওকে, তাহলে লাগবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রশ্নে কি বিক্রিত পণ্যের ব্যয় আছে কিনা? প্রশ্নে দেখো বিক্রিত পণ্যের ব্যয় নাই। এখানে দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে 21,000, বলছে লাভ ক্রয় মূল্যের উপর 25%। এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদেরকে এগুলো শিখাইছিলাম। টাকা, এখন আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের তো অঙ্কের মধ্যে তো নাই। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে কি বাদ দিতে হবে? বিক্রয় থেকে বাদ দিতে হবে মোট লাভ। বিক্রয় থেকে বাদ দিতে হবে কি? মোট লাভ। তাহলে বিক্রয় দেওয়া আছে কত হাজার? বিক্রয় দেওয়া আছে 21,000, কিন্তু মোট লাভ তো অঙ্কের মধ্যে নাই। এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র,
বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো তোমাদের জানার কথা। বিক্রিত পণ্যের ব্যয় বের করে সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে অঙ্কে বিক্রয় দেওয়া আছে 21,000, মোট লাভ তো নাই। মোট লাভ বের করার একটা টেকনিক আছে। টেকনিকটা কি? আমরা জানি যে টাকা আছে বিক্রয়ের হার হচ্ছে ক্রয়ের উপর, টাকা বিক্রয়ের হার ক্রয়ের, টাকা এবং হার ভিন্ন হইলে, মনে আছে কিনা একটা টেকনিক, টাকা এবং হার ভিন্ন হইলে গুণ করলে মুনাফা পাওয়া যায় না, তখন হারটাকে চেঞ্জ করতে হয়, কার মতো করতে হয়? বিক্রয়ের মতো করতে হবে। তাহলে তোমরা জানো ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। এটা তোমাদেরকে শর্টকাট টেকনিকে শিখাইছি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট? 20%। তাহলে বিক্রয়ের টাকা বিক্রয়ের উপর মুনাফার হার গুণ করলেই হয়ে যাবে। তাহলে বিক্রয় টাকা দেওয়া আছে 21,000, তার সাথে গুণ করতে হবে কত পার্সেন্ট? 20%। খেয়াল করতে হবে কত পার্সেন্ট গুণ করতে হবে? 20%, নট 25%। 25%টা কার উপর দেওয়া? ক্রয় মূল্যের উপর। কখনোই তুমি ক্রয় মূল্যের হার দিয়ে বিক্রয়ের সাথে গুণ করলে মুনাফা পাইবা না, ভুল হবে। তো বিক্রয়ের সাথে গুণ করতে হবে বিক্রয়ের উপর মুনাফার হার। তাহলে বিক্রয় দেওয়া আছে 21,000, আর আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয়ের উপর মুনাফার হার হয় 20%। তাহলে দেখো 21,000 টাকার 20% কত? 21 দুগুণে 42, 4,200 টাকা। তাহলে 21,000 থেকে বাদ যাবে 4,200 টাকা। তাহলে 4,200 টাকা যদি বাদ যায়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পাওয়া যায়? খেয়াল করে দেখো, 4,000 বাদ দিলে 17,000, 17,000 থেকে 200 বাদ গেলে 16,800। কত হাজার? 800, 16,800। তাহলে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 16,800। বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম কত হাজার? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 16,800। আমার টেকনিকটা বোঝার চেষ্টা করবো, অঙ্কটা কিন্তু একটু বড়, খুবই গুরুত্বপূর্ণ। 16,800। তাহলে এই 16,800 কে কি করতে হবে? 16,800 কে ভাগ দিতে হবে 2500 দ্বারা। কত দ্বারা? 2500 দ্বারা। তাহলে এই শূন্য কাটে ফেলতে হবে। এবার 25 দ্বারা 168 কে ভাগ করতে হবে। 25 দ্বারা কি করতে হবে? 168 কে ভাগ করতে হবে। 25 দ্বারা 168 কে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব 6.7। ভাগ করলে কত পেয়ে যাব? 6.7 পেয়ে যাব। কারণ 6 25 কত হবে? 6 25 হবে 150। তো 150 আর থাকবে 68, একটা দশমিক দিয়ে বসাইলে ওখানে 7 বার যাবে, ব্যাস হয়ে গেল। এটা কঠিন কিছু না, এটা সহজ কাজ। আশা করছি এই প্রশ্নটা যদি কেউ বুঝতে পারো, তাহলে মজুদ আবর্ত অনুপাত তুমি আটকাইবে না। মজুদ আবর্ত অনুপাত অনেক বেশি আসে পরীক্ষায়, তুমি এটা পারলে মজুদ আবর্তন অনুপাত তুমি আটকাবা না। আর বাদ বাকি নিচে দেখো, এগুলা খুবই সহজ, এগুলো তোমাদের প্রথম ক্লাসে করাই ফেলছি, এগুলা প্রথম ক্লাসে করাই ফেলছি। সুতরাং একদিনে তো আর অনেক বেশি প্র্যাকটিস করানো যায় না, অলরেডি 1 ঘন্টার উপরে ক্লাস হয়েছে। সো আমি তোমাকে সূত্রগুলো ধরাই দিছি। এখন তোমার মূল কাজ হচ্ছে তোমার এই সূত্রগুলো রেপ্লিকেশন করা, বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা সবই পারবা, কারণ তোমাকে আর তোমার যা যা প্রয়োজন একেবারে সবকিছু আমি তোমাকে অলরেডি পড়াইছি। এই যে দানাদার আবর্তন অনুপাত আসছে, তো দানাদার আবর্তন অনুপাতের সূত্র কি? এই যে দেখো, এটা কত সহজ একটা প্রশ্ন, চিটাগং ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, চিটাগং। এই যে দানাদার আবর্তন অনুপাত, তো দানাদার আবর্তন অনুপাত কি? দানাদার আবর্তন অনুপাতের সূত্র কি? উপরে থাকবে দারে বিক্রয়, উপরে থাকবে দারে বিক্রয়, নিচে থাকবে হচ্ছে গড় দানাদার। কি থাকবে? গড় দানাদার থাকবে। তাহলে দেখো, এই যে দারে বিক্রয়ের পরিমাণ দেওয়াই আছে 13 লাখ, সোজা হিসাব 13 লাখ দেওয়া আছে। তারপর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, আমার দরকার নাই। বলছে শুরুতেও শেষে দানাদার, তার মানে শুরু মানে প্রারম্ভিক, শেষ মানে সমাপনী। তাহলে শুরুতে আছে 1,20,000, শেষে আছে 1,40,000। তাহলে দুটো যোগ করবা, তাহলে 1,20,000 আর 1,40,000 যোগ করলে হচ্ছে 2,60,000। 2,60,000 কে 2 দ্বারা ভাগ, তাহলে হচ্ছে 1,30,000। তাহলে 1,30,000 কে 13 লাখকে ভাগ করতে হবে কত দ্বারা? 13 লাখকে ভাগ করতে হবে হচ্ছে 1,30,000 দ্বারা। তো 1,30,000 দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে কি হবে? 1 2 3 4, 1 2 3 4। 13 দ্বারা 13 রা কাটলে 1, একটা শূন্য বসা দিলে आंसर হয়ে যাবে 10 বার। এই যে উত্তর হচ্ছে 10 বার। উত্তর হচ্ছে কয়বার? 10 বার। সোজা হিসাব। উত্তর হচ্ছে কয়বার? 10 বার। ভাগ পারি নাই মানে কত? 168 কে 65 দ্বারা ভাগ করতে পারো নাই। 168 কে 65 দ্বারা ভাগ করতে পারো নাই। 168 কে 65 দ্বারা ভাগ করতে পারি না। 168 ভাগ হচ্ছে 25। তাহলে 25 দ্বারা 16 এর মধ্যে যায় না। তাহলে 25 কে গুণ করতে থাকো। তাহলে 2 25 এ 50, 3 25 এ 75, 4 25 এ 100, 5 25 এ 125, 6 25 হচ্ছে 160। আমি বলছি নামটা গুলো মুখস্থ করতে হবে। তাহলে 6 25 হচ্ছে 160। তাহলে গুণ করলে आंसर থাকতেছে কত? 8। 8 এর মধ্যে যায় না, দশমিক দিয়ে একটা শূন্য বসাইতে হবে। তাহলে এটার মধ্যে কয়বার যায় খেয়াল করে দেখো তো। এটার মধ্যে যাচ্ছে কত? 168, তো 25 যাচ্ছে হচ্ছে, ওখানে 2500 ছিল, তো দুইটা শূন্য কাটা দিলাম। তাহলে 16,800 ছিল, 30 শূন্য, হ্যাঁ। তাহলে এখানে কত যাচ্ছে খেয়াল করে দেখো তো। এখানে 3 25 75, 3 বার যাচ্ছে। 3 25 কত? 75, 3 বার যাচ্ছে। তাহলে থাকতেছে 5। তাহলে আমরা একটা শূন্য বসাইতে পারি। তাহলে 25 দুগুণে 50। তাহলে आंसर কত হচ্ছে? 25 দুগুণে 50 টো 2, 6.32। অর্থাৎ 6 পাইলেই आंसर পেয়ে যাচ্ছি। 6 পাইলেই আমরা আমাদের आंसर পেয়ে যাচ্ছি। 6 পাইলেই আমরা আমাদের आंसर পেয়ে যাচ্ছি। ঠিক আছে? 6 পাইলেই आंसर পেয়ে যাচ্ছি, শেষ। তাহলে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু যে আলোচনা করতেছিলাম
তাহলে এখানে এটাও কিন্তু 10 বার অ্যান্সার পেয়ে গেছি। তাহলে তুমি যদি এখন জাস্ট প্র্যাকটিস করো, আমি আশা করছি তোমার আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকার কথা না। সো এর আগের ক্লাসটাও আমাদের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের এডমিশন জন্য একটা প্লেলিস্ট করে দিচ্ছি, এবং আমাদের পেজও আছে। আমি এই কিছুক্ষণ আগে অর্থাৎ বিকাল বেলায় ক্লাসটা শেয়ার করছি, তাহলে পাশাপাশি দুইটা ক্লাস আছে, করে নিও। সো এই ক্লাসগুলো করতে থাকবে, এবং খুব শীঘ্রই আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, করো কমিশন সংক্রান্ত সমস্যা। সূত্র ছাড়া খুব চমৎকার টেকনিক আমরা অঙ্কগুলো করতে পারবো। আমি আশা করছি তোমাদের প্রস্তুতি দিন দিন বাড়বে, তোমরা ক্লাসগুলো শেয়ার করবা, তোমাদের ক্লাসমেট বেস্টমেটদের সাথে বলবা যে আমাদের এখানে ফ্রি ক্লাসগুলো হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আর্থিক বিবরণী ক্লাস, হিসাব বিজ্ঞান কালকে আর্থিক বিবরণী ক্লাস হবে, আবার বলে দিচ্ছি, হিসাব বিজ্ঞান কালকে আর্থিক বিবরণী ক্লাস। আর যারা এমসিকিউ ব্যাচে এখনো ভর্তি হন নাই, খুব শীঘ্র ভর্তি হন 510 টাকায়, এইচএসসি 25-26, এসএসসি 25-26 ব্যাচের জন্য এই কোর্সটি। আশা করছি সবাইকে নিয়ে এই কোর্সে আসলে ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।